আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির প্রশ্নসমূহ আলোচনা করব। দেখো ভাইয়া, প্রথমে সংকরায়ন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। আর আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে সংকরায়নের একটা বিস্তারিত আলোচনা আছে। তোমাদের যাদের প্রবলেম অনেক ডিপ লেভেলে ইয়াতে কনসেপ্ট দিয়ে সেটা পড়ানো হয়েছে এবং অ্যাডমিশন উপযোগী করে পড়ানো হয়েছে। তোমাদের যাদের সংকরণের প্রবলেম তোমরা সেই ক্লাসটি করতে পারো, যদি আমরা এখানে বুঝাচ্ছি। ওকে, তাও তোমরা সেই ক্লাসটি দেখতে পারো, অনেক উপকার পাবা। ওকে, স্যার না কথা না বাড়ি। ওকে, সো অ্যামোনিয়াম NH4+ আয়নে এখানে বলছে বন্ধন কোণের মান মূলত চাইছে। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা NH3 ক্ষেত্রে আমরা কি জানি? NH3 ক্ষেত্রে আমরা জানি কি একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। ওকে, এবং এটা কি হয় আমাদের sp3 হয়। আমি আর না পেঁচাই। ওকে, আমরা জানি এটা হচ্ছে sp3। কিভাবে sp3 অন্য সময় দেখাবো বা পরে দেখাবো। এখন এটা যখন sp3 হয়, এটার একটা মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এর বন্ধন কোণ 2.5 ডিগ্রি কমে 107 ডিগ্রি হয়ে যায়। এর বন্ধন কোণ কত হয়ে যায়? এর বন্ধন কোণ কত? 108। এর বন্ধন কোণ কত? 107 ডিগ্রি হয়ে যায়, এটা আমরা জানি। এখন এর অ্যামোনিয়াম 4+ কিন্তু কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কারণ এখানে সন্নিবেশ বন্ধন দ্বারা মুক্তজোড় ইলেকট্রনটা মানে বাদ চলে গেছে। ওকে, তো এখানে যেহেতু মুক্তজোড় ইলেকট্রন নাই, তাই এখানে যে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয় আকারের কোনো বিকৃতি ঘটবে না, এবং বিকৃতি না ঘটার কারণে আকার যা ছিল অর্থাৎ 109.5 ডিগ্রি sp3 হলে সাধারণত যেটা হয় সেটাই আমাদের হবে। তাহলে এখানে বন্ধন কোণ কত হবে? 109.5 ডিগ্রি। কিন্তু NH3 যদি হইতো তখন আমাদের 107 ডিগ্রি হইতো। ওকে, সো 2 নাম্বার, পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? ওকে, সো পটাশিয়াম মৌলটি হচ্ছে, আমরা জানি যে গ্রুপ যে 1 এটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু। বাট পটাশিয়াম যেহেতু এর যে যোজনী হচ্ছে 1, ওকে, পটাশিয়ামের 1 ক্যালসিয়ামের 2, সো তাই এটা আমাদের হবে কি ক্ষার ধাতু। আর যদি 2 হইতো তাহলে আমরা এখানে মৃৎক্ষার ধাতুর দিকে চলে যেতাম। ওকে, সো দেন 3 নাম্বার, কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য? ওকে, সো এখানে মূলত এটা হাত আকারে কল্পনা করে জিনিসগুলোকে সলভ করা যায়। প্রথম কথা হচ্ছে কার্বন মাঝখানে আছে, ফ্লোরিন মনে করো চারপাশে আছে। ওকে, ফ্লোরিন। ওকে, সো তোমরা তো ভেক্টর পড়ছো না? সো চারদিক থেকে যদি চারদিকে টান দেয়, তাহলে তাদের কি কোনো ডাইপোল মোমেন্ট থাকবে? অবশ্যই থাকবে না। তারপরে তাদের ডাইপোল মোমেন্ট কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ওকে, সো ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যাবে। বাকিগুলো দেখো ভাইয়া, এক পাশে হাইড্রোজেন আছে, অর্থাৎ মানে একটু অস্থিতিশীল অবস্থায় আছে। এক পাশে হাইড্রোজেন, বাকি তিন পাশে ফ্লোরিন। বাকি তিন পাশে কি? ফ্লোরিন। বাকিগুলো দেখো ভাই একটু অস্থিতিশীল অবস্থায় আছে। ওকে, সো এই অস্থিতিশীল অবস্থার কারণে কিন্তু এরা মানে ইয়া করতে পারে না। ওকে, সেখানে মূলত ইয়াটা ফ্লোরিন নেই, দুইটা ফ্লোরিন আছে। ওকে, সো যাই হোক, এই অস্থিতিশীল অবস্থার কারণে মূলত এদের মোমেন্ট গুলা শূন্য হয় না। ওকে, সো তার মানে এখানে এই যে দেখো ভাইয়া, মানে ব্যাখ্যাতেও বলে দিছে যে CF4 যৌগটির আকৃতি চতুস্থলকীয়। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে চতুস্থলকীয়। তারপর কার্বন ফ্লোরিন বন্ধন এমনভাবে সজ্জিত থাকে যে এরা কার্বন ফ্লোরিন একে অপরকে ডাইপোল মোমেন্টকে নিষ্ক্রিয় করতে পারে। ওকে, এই নাম্বারে যেটা আমরা দেখতে পেতেছি, এর নেট ডাইপোল মোমেন্ট থাকে না। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের এ নাম্বার। ওকে, সো নেক্সট, তারপর 4 নাম্বার, ইথিলিন অণুতে সংকরিত ও অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? প্রথম কথা হচ্ছে ইথিলিন কাকে বলছে এটা তুমি বুঝতে পারছো তো ভাইয়া? ইথিলিন হচ্ছে আমাদের যে মাঝখানে যে ট্রিপল বন্ড থাকে এবং মাঝখানে সাথে যে H2 থাকে। ওকে, সো তার মানে এটা হচ্ছে আমাদের কি বন্ধনে আবদ্ধ ভাইয়া? প্রথম কথা, সরি ভাইয়া, এখানে সি হবে। ওকে, প্রথম কথা এটা হচ্ছে আমাদের sp বন্ধনে আবদ্ধ। এখন যেহেতু আমাদের sp বন্ধনে আবদ্ধ, ওয়েট, এখন যেহেতু ইথাইন না ইথিলিন। ওকে, আমি একটু ভুল করছি। ওকে, সেখানে এটা ইয়া হবে, ওয়েট, এখানে মূলত দুইটা ইয়া হবে এন্ড হাইড্রোজেন হবে 3টা করে। না, হাইড্রোজেন তো 3টা না, দুইটাই দিছে। আচ্ছা, সো আমি যেটা বলতে চাইতেছি যে ইথিলিন অণুতে ইথিলিন অণুতে সংকরিত অসংকরিত অরবিটালদের ইয়া কত? সো আমরা জানি যে সিগমা বন্ধন, যেটা সিগমা বন্ধন কি সরাসরি ইয়া হয়, আর যে পাই বন্ধন যেটা, এটা হচ্ছে কি আমাদের যে পাশাপাশি। পাই বন্ধন কি আমাদের পাশাপাশি। তো পাশাপাশি যদি আমাদের বন্ধন হয় সেটাকে আমরা বলতেছি পাই বন্ধন, এবং সিগমা বন্ধন মূলত আমাদের হচ্ছে মুখোমুখি। তো এখানে মূলত মুখোমুখি ও পাশাপাশি বন্ধনের যে মধ্যবর্তী কোণ, এটা একটু আমাদের বলছে। সো আমাদের যে মুখোমুখি যে বন্ধন এখানে কিন্তু, আর পাশাপাশি যে বন্ধন দুইটা, আর মধ্যবর্তী কোণ কত আমাদের? এটা মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা মধ্যবর্তী কোণ কত আমাদের? 90 ডিগ্রি। ওকে, সেটা বোঝাই যাচ্ছে কিন্তু আমাদের, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেন 5 নাম্বার, সো এখানে আমাদের অ্যান্সার কত হবে? সি নাম্বার। সো এখানে অত আমাদের ঝামেলা দরকার নেই, এটা বোঝাই যাচ্ছে সংকরিত অসংকরিত অরবিটাল দ্বয়ের যে মধ্যবর্তী কোণ কি আমাদের ইয়া ডিগ্রি। বাট এখানে কিন্তু আমাদের আমাদের যে ইয়া আছে, সিগমা বন্ধন পাশাপাশি হলেও এখানে কিন্তু মানে পাশাপাশি কিন্তু আমাদের এখানে কি হয় নাই? সংকরিত হয় না। এখানে কিন্তু পাশাপাশি যে পাই বন্ধনের ক্ষেত্রে যে সংকরিত, এটা কিন্তু এখানে দেখা যেতেছে না। ওকে, সো দেন যদি আমরা বলি নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ওকে, সো আমরা জানি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার? ক্লোরিন। যদি বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার? ওকে, তড়িৎ ঋণাত্মকতা। সো তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ফ্লোরিনের। ওকে, সো এই দুটো তো আমাদের বেশ লাগে, তাই একটু বলতেছি তড়িৎ ঋণাত্মকতা। ওকে, সো তড়িৎ ঋণাত্মকতা, সো তড়িৎ ঋণাত্মকতা বেশি কার আমাদের?
ফ্লোরিনের। ওকে, সো কেন? কারণ তো ফ্লোরিনের তড়িৎ কত হচ্ছে 4। সো বাকিগুলো যদি দেখি যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন 0.5 করে কমবে, তার মানে অক্সিজেন হচ্ছে 3.5, নাইট্রোজেন হচ্ছে কত আমাদের 3। সো আমরা যদি বাকি কিছু দেখি, যেমন মনে করো কার্বন, তারপর আয়োডিন, সালফার, মনে রাখবো যে এটা হচ্ছে কি সিস 2.5। ওকে, সিস 2.5, কারণ কার্বনের কি 2.5, এটা দিয়ে মনে রাখতে পারো কার্বনের 2.5, তার মানে সিস 2.5। তারপর হাইড্রোজেন আর ফসফরাস হচ্ছে 2.1, হাইড্রোজেনের যেহেতু 2.1, হাইড্রোজেন আর ফসফরাসের 2.1, এগুলোর তড়িৎ মানগুলো একটু মনে রাখবো, কাজে লাগবে। ওকে, সো তাহলে কি বললাম, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ইলেকট্রন আসক্তির যে ক্রমটা, এটা কি হবে ভাইয়া? জাস্ট ক্লোরিনকে আগে দিব, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। মজার ব্যাপার হচ্ছে লাস্ট এগ্রিতে এই টাইপের একটা এই একই কোশ্চেন আসছে, বাট ওখানে একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। এটা অনেকটা এরকম ছিল যে ফ্লোরিন থেকে কার বেশি? ক্লোরিন। এবং ক্লোরিন তো সবার আগে, তো ক্লোরিন আগে, মানে ক্লোরিন দিকে আবার মুখ করা, তারপর হচ্ছে কি আমাদের ব্রোমিন, তারপর আয়োডিন। ওকে, সো এইভাবে আর ওইভাবে দিলে কিন্তু সেম জিনিসই বোঝায়। ওকে, সো ভয় পাওয়া যাবে না। ওকে, সো দেন আমরা যদি 6 নম্বরে দেখি, বেনজিনের সিগমা বন্ধন কয়টি? ওকে, সিগমা বন্ধন সংখ্যা বলছে। ওকে, সো বেনজিনের সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে 12টি এবং পাই বন্ধন সংখ্যা হচ্ছে কি আমাদের 3টি। ওকে, সো এটা আমরা জানি অনেকে, তোমরা এখানে চিত্র দেয়া আছে, দেখতে পারো, সিগমা বন্ধন গণনা করে দেখতে পারো। যেমন আমরা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর প্রত্যেকটা কার্বনের সাথে যেমন 1, 2, 3, 4, 5, 6। ওকে, সো 6 কত হবে আমাদের? 12টা। ওকে, সো এইভাবে তোমরা দেখতে পারো। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের এখানে? বি নাম্বার। ওকে, অ্যান্সার হবে কি আমাদের? বি নাম্বার। ওকে, সো তাহলে হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, আচ্ছা 7 নাম্বার বলতেছে কোনটির sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান? ওকে, সো sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান, এটা যদি আমরা বের করতে চাই, বাকিগুলো যদি দেখি, এখানে দেখো ভাইয়া, এখানে হাইড্রোজেন সায়ানাইড আছে। হাইড্রোজেন সায়ানাইড যেহেতু ট্রিপল বন্ড আছে, তাই এটা হচ্ছে কি আমাদের sp বন্ড। ওকে, সো C2H2 যেহেতু C2H2, তার মানে হচ্ছে এখানে 3টা আছে, বন্ড আছে। দেন হচ্ছে কার্বন, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে আমাদের H। আর যদি এর আগে যেটা ছিল সংকরিত ইথিলিন বা ইথিন, ওইটা যেটা ছিল, এটা হচ্ছে, এটা কিরকম ছিল? এটা হচ্ছে ডাবল বন্ড, সাথে কি, সরি, কার্বন, 2টা করে হাইড্রোজেন। ওকে, সো এটা ছিল মূলত। ওকে, সো এখন কথা হইতেছে যে যেহেতু এটার কি, তাহলে এটা হবে কি আমাদের sp, ট্রিপল বন্ড থাকলে আমাদের sp হয়, আর যদি ডাবল বন্ড থাকে তাহলে আমাদের কি হয়? sp2 হয়। ওকে, sp2 হয়। এখন bf3 আমরা জানি, bf3 এটা শর্টকাট রুলস কি জানো? এখানে 3 আছে না, তার মানে এটা হবে sp2। মানে এটা দেখে তোমরা যদি একটু প্র্যাকটিস করো হয়ে যাবে। ওকে, তোমরা এভাবে বের করতে পারো যে হাফ ইন্টু, বরণের শেষ কক্ষপথে 3টা আছে, ফ্লোরিন বা একযোজী পরমাণু আছে। একযোজী পরমাণু কয়টা আছে? একযোজী পরমাণু আছে 3টা, তাহলে 3+3। ওকে, 3+3 করলে কি হবে? 3, আর 3 যদি হয় তাহলে হয় কি? sp2। এভাবে আমরা বের করতে পারি। ওকে, এটা কি কারটা বের করছি? আমরা bf3টা বের করছি। সরি ভাইয়া। এখন অ্যামোনিয়াম 4+, এটার হাইব্রিডাইজেশন কত? এটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। তোমরা যদি একটু বের করো পেয়ে যাবা। আমরা যদি একটু বের করে দেখাই, এটা কি অ্যামোনিয়াম 4+, হাফ ইন্টু নাইট্রোজেন কত আমাদের 5, হাইড্রোজেন কয়টা আছে? 4টা, প্লাস আয়ন যেহেতু আমরা এখানে মাইনাস করব। ওকে, সো যদি আমরা মাইনাস করি হয় কত? 8/2, মানে কত? 4, আর 4 যদি হয় তাহলে আমাদের কি হবে? sp3। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের? ডি নাম্বার। ওকে, সো দেন 8 নাম্বারটা যদি আমরা একটু দেখি, যে নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? মনে রাখবো হাইড্রোজেন বন্ধন হওয়ার ক্ষেত্রে হাইড্রোজেন তো লাগবেই, আর হাইড্রোজেনের সাথে আমরা ফন যা আছে, ফন গ্রুপের মৌলগুলোকে আমরা একটু রাখবো। ওকে, হাইড্রোজেনের সাথে আমরা কাকে রাখবো? আমরা রাখবো হচ্ছে ফন, অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন যদি থাকে তাহলে আমরা তাকে বলবো হাইড্রোজেন বন্ড। ওকে, তাহলে আমরা তাকে বলবো কি? হাইড্রোজেন বন্ড। এখানে দেখো ভাইয়া, হাইড্রোজেনের সাথে ফন কোথায় আছে? দেখো ভাইয়া, প্রথমটাতে কিন্তু নাইট্রোজেন আছে হাইড্রোজেনের সাথে, তাহলে অ্যান্সার হবে কি আমাদের? এ নাম্বার। বাকি একটাতে কিন্তু ফন, অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন নাই। কার্বন, হাইড্রোজেন, মানে সালফার, আয়োডিন, এগুলো কিন্তু ফনের মধ্যে পড়ে না। ওকে, তারপর 9 নাম্বার, কোন যৌগটি sp3d সংকরণ বিশিষ্ট? ওকে, সো sp3d সংকরণ বিশিষ্ট তোমরা যদি একটু বের করো তাহলে পেয়ে যাবা। ওকে, সেটা কিন্তু দেখেও বলে দাও যে এখানে যেহেতু 5 আছে, তার মানে এটা 5 হবে, তার মানে sp3d। সো তাও যদি আমরা একটু বের করি তাহলে কি হবে? হাফ
ইন্টু ফসফরাস কত, ফসফরাস হচ্ছে আমাদের 5, মানে 15 নাম্বার, যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে আমাদের 5টা ইলেকট্রন আছে। তারপর হচ্ছে আমাদের ক্লোরিন হচ্ছে আমাদের 5, যেহেতু কোনো কিছু নাই মানে আয়ন নাই, তাই আমরা ভাগটা মানে বিয়োগযোগ কিছু করবো না, মানে এখানে হবে হবে 5। আর যদি 5 হয় তাহলে হয় কি sp3d। ওকে, তাহলে এখানে sp3d বিশিষ্ট কোনটা, PCl5। ওকে, হোপফুলি বুঝতে পারছো। দেন আমরা যদি দেখি 10 নাম্বার, কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে হাইড্রো বিশ্লেষিত হয়। ওকে, সো এটা একটু আমরা মনে রাখবো। SiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড হচ্ছে আমাদের সবচেয়ে সহজে হাইড্রো বিশ্লেষিত হবে। ওকে, সেটা কিন্তু বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সিলিকন টেট্রাক্লোরাইড হচ্ছে কি সবচেয়ে বেশি সহজে হাইড্রো বিশ্লেষিত হয়। তারপর 11 নম্বর, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে ভাইয়া, এখানে তো মানে মুখস্থ করার কিছু নাই। দেখো ভাই, ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2+ না, আর ফসফেটের যোজনী কত, -3 না। সো একটার একটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়েছে, একটার একটা জাস্ট কি হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে। আর এই ইন্টারচেঞ্জের কারণে মূলত কি হয়েছে আমাদের অ্যান্সার, মানে এটা হয়েছে। এটা যদি আমরা একটু ক্লিয়ার করি যে, আর এই জন্যই যে ফসফেটের 3টা এখানে চলে আসছে আর 2টা এখানে চলে গেছে ম্যাগনেসিয়ামেরটা। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের ডি নাম্বার। 12 নাম্বার, কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়? ওকে, সো সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয় না বেশি তাপমাত্রায় বিয়োজিত হয়, এটার জন্য আমাদের যে ফাজানের নীতি আছে সেটা জানতে হবে। এই জন্যই আমরা বলছিলাম যে ফাজানের নীতিটা আমরা এখানে দেখাবো। ফাজানের নীতিতে বিজ্ঞানী ফাজান বলতেছে আয়নিক যৌগের সমযোজী হওয়ার বৈশিষ্ট্য। এতটুকু বুঝলাম। এখন ভাইয়া সমযোজী হইলে লাভটা কি? সমযোজী বৈশিষ্ট্য হইলে কোন একটা যৌগের যে পোলারায়ন যে আছে আমাদের, পোলারায়ন, একটা যৌগের যে পোলারায়ন আছে, পোলারায়নটা কি যাবে, বৃদ্ধি পাবে। পোলারায়নটা বৃদ্ধি পাবে। ওকে, এখন পোলারায়নটা বৃদ্ধি পেলে ভাই আমাদের কি হয়? পোলারায়নটা বৃদ্ধি পেলে মনে রাখো, পোলারায়নের সাথে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং দ্রাব্যতা। এখন দেখো ভাইয়া, এগুলো আমাদের কমে যায়। এখন পোলারায়ন কখন বাড়ে ভাইয়া? বিজ্ঞানী, সরি, ফাজান বলতেছে আমাদের যে ক্যাটায়নের মানে আমাদের অ্যানায়নের আকার যত বড় হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে, তত আমাদের কি পাবে, পোলারায়ন বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন যদি আমরা তাকাই, কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়? এটার জন্য দেখো ভাইয়া, যার আকার সবচেয়ে ছোট বা চার্জ সবচেয়ে বেশি, এবং বা ক্যাটায়নের আকার যার আহ ছোট, তাকে আমরা খুঁজবো। ওকে, কারণ ক্যাটায়নের আকার ছোট হলে পোলারায়ন ক্ষমতা বেশি হবে, আর পোলারায়ন ক্ষমতা বেশি হলে, পোলারায়ন ক্ষমতা বেশি হলে তার যে সেটা কম তাপমাত্রায় বিয়োজিত হবে, বা অনুভাবে বলতে গেলে তার যে গলনাঙ্ক আছে সেটা কম হবে। ওকে, কারণ পোলারায়ন বেশি হলে গলনাঙ্ক কম হয়, মানে ব্যস্তানুপাতিক অনুসারে কি পোলারায়ন যত বেশি হবে গলনাঙ্ক তত কম হবে, মানে তার যে বিয়োজিত হওয়ার যে ক্ষমতা তা কি যাবে, মানে বেড়ে যাবে, বা বিয়োজন দ্রুত ঘটবে। মানে পোলারায়ন বেড়ে গেলে বিয়োজন দ্রুত ঘটবে, স্ফুটন দ্রুত ঘটবে, দ্রাব্যতা বেশি, দ্রাব্যতা মানে কমে যাবে। ওকে, অনেকটা এরকম। আচ্ছা, যাই হোক, তো এখানে বলতেছে যে কম তাপমাত্রায় বিদ্যুৎ হবে, তার মানে পোলারায়ন কার বেশি সেটা আমরা দেখবো। পোলারায়ন বেশি তোমরা যদি একটু সি নাম্বারটার দিকে দেখাও ভাইয়া, যেখানে যে কার্বনের তো সবগুলোর দিকে আছে, কার্বনের, কার্বনেট, কার্বনেট, তার মানে আমরা অ্যানায়নের দিকে তাকাবো না। অ্যানায়ন ছোট না বড় দেখার দরকার নেই। এখন আমরা ক্যাটায়নের দিকে যাবো, ক্যাটায়ন বড় না ছোট কোনটা দেখবো। এখানে দেখো ভাইয়া, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম। ওকে, সো এদের মধ্যে আমাদের যে ম্যাগনেসিয়াম 2+, এইটার আকার আমাদের কি হবে, সবচেয়ে ছোট হবে। ওকে, সো এটা মানে এটা যেহেতু মানে প্রথমত হচ্ছে ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের মধ্যে প্যাচ লাগবে, কারণ পটাশিয়াম, বেরিয়াম এগুলা আরো বেশি পরমাণু বিশিষ্ট এবং বেশি শেল, এগুলো নিয়ে প্যাচ লাগার কথা না। ওকে, সো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কেন ম্যাগনেসিয়াম ছোট? কারণ ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি, আর প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে তারা যে কক্ষপথের ইলেকট্রনগুলোকে বেশি জোরে আকর্ষণ করতে পারে, তাই সেটার আকার অপেক্ষাকৃত সোডিয়াম হতে ছোট হয়ে যায়। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের এখানে সি নাম্বার। ওকে, সো হোপফুলি কিছুটা হলেও বোঝাতে পারছি। ওকে, সো দেন আমরা সামনে আরো দেখবো, আরো ক্লিয়ার হয়ে যাবো। 13 নাম্বার, কোনটি পানিতে অদ্রবণীয়? ওকে, সো পানিতে দ্রবণীয় বা অদ্রবণীয় একইভাবে, এটা বোঝার জন্য আমাদের ফাজানের নীতি জানতে হবে। ওকে, সো পানিতে অদ্রবণীয় হওয়ার জন্য আমাদেরকে পোলারায়ন বাড়াতে হবে, আর পোলারায়ন বাড়াতে হলে দ্রবণীয়তার ক্ষমতা কমে যাবে। পোলারায়নের সাথে, পোলারায়নের সাথে আমরা যে একটু আগেই দেখাইছি, পোলারায়নের সাথে কিন্তু আমাদের যে দ্রাব্যতা বা দ্রবণীয়তা, দ্রবণীয়তা কিন্তু ব্যস্তানুপাতিক। ওকে, দ্রাব্যতা বা দ্রবণীয়তা কি আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে অদ্রবণীয় যদি আমরা করতে চাই, আমাদের পোলারায়ন বাড়িয়ে দিতে হবে, আর পোলারায়ন বাড়াতে চাইলে আমাদের ক্যাটায়নের আকার ছোট হতে হবে, অ্যানোনের আকার বড় হতে হবে। ওকে, সেখানে যদি আমরা দেখি যে ক্যালসিয়াম, সবগুলোতে ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম আমরা চিন্তা করবো না, অর্থাৎ ক্যাটায়ন আমরা চিন্তা করবো না, অ্যানোন নিয়ে। সো অ্যানোনের মধ্যে দেখো ভাইয়া, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিনও আছে সাথে, ফ্লোরিন, তারপর আয়রন, এগুলোর মধ্যে আকার সবগুলার কি বলছিলাম যে দেখো তো এখানে আমরা অ্যানায়ন, অ্যানায়ন যেহেতু অ্যানায়ন কি হবে আমাদের বড় হবে, অ্যানায়ন কি হতে হবে আমাদের বড় হতে হবে, আর বড় হলেই আমাদের কি হবে যে
পোলার আয়ন বাড়বে। ওকে, সো অ্যানায়ন বড় হচ্ছে আমাদের আয়োডিন। সো আয়োডিন কোনটায় আছে? সি নাম্বারে। ওকে, সো আয়োডিন যেহেতু আমাদের সি নাম্বারে আছে, তাহলে আয়োডিন সবচেয়ে বড় হবে, তার মানে তার পোলার আয়ন বেশি হবে, তার মানে তার দ্রবণীয়তা কম হবে। ওকে, সো তারপর 14 নম্বর, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে আমাদের যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন আসক্তি হচ্ছে ক্লোরিনের সবচেয়ে বেশি। ওকে, সো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এখন ক্লোরিন যেটাতে সবার আগে আছে সেটা হবে অ্যান্সার। বি নাম্বারটা যদি একটু দেখি, ক্লোরিন সবার আগে, তারপর ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, সো এটা হবে অ্যান্সার। ওকে, আমি একটু এটা দেখিয়ে এসে চাই, বেশি কিছু বলতেছি না। 15 নম্বর, সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত হবে? সালফার মৌলের পারমাণবিক ব্যাসার্ধ একটু আমরা মনে রাখবো, অনেক আগে আসছিল এটা পাওতে, যে 110 পিকোমিটার। ওকে, পিকোমিটার মানে 10^15। এই যে পিকোমিটার মানে কি? 10^15 মিটার, 10^15 মিটার। ওকে, সো দেন পারমাণবিক ব্যাসার্ধ 110 পিকোমিটার। তারপর কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড? ওকে, সো প্রথম কথা হচ্ছে আমরা জানি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড হচ্ছে আমাদের কি কি বলতেছে, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড কি আমাদের অম্লধর্মী। এখন ধাতুর ইয়ার মধ্যে যাদের কিনা জারণ মান, কম, কেন্দ্রীয় মৌলের যাদের জারণ মান কম, তারা সাধারণত কি হয়? আমাদের তীব্র ক্ষারধর্মী হয়ে থাকে। ওকে, কেন্দ্রীয় মৌলের জারণ মান কম হলে। ওকে, আর অধাতুর ক্ষেত্রে অর্থাৎ যারা এসিড তাদের জারণ মান যাদের বেশি, তারা তীব্র এসিডিক হয়। ওকে, সো এখানে যদি আমরা একটু মনে রাখবো এটা। ওকে, সো এটা একটু তীব্র ক্ষারধর্মী কি? Na2O। ওকে, সো সোডিয়াম অক্সাইড, Na2O। ওকে, সো এটা হচ্ছে আমাদের তীব্র ক্ষারধর্মী। তারপর নেক্সট, আচ্ছা, পর্যায় সারণীতে অবস্থান্তর মৌলগুলোর অবস্থান হচ্ছে কত? আচ্ছা, অবস্থান্তর মৌলগুলো হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, সাধারণত ডি ব্লক মৌল না। তো ডি ব্লক মৌলগুলো আমাদের কোথায় থাকে? নিশ্চয়ই পর্যায় সারণীর মাঝখানে থাকে। ওকে, সো আমরা তো জানি প্রথম যে দুই সারি এটা হচ্ছে আমাদের এস, যদি একটু অন্য কালার নেই, প্রথম দুই সারি হচ্ছে আমাদের কি? এস। প্রথম দুই সারি যদি আমাদের এস হয়, পরে যে মাঝখানের যে ঘরগুলো আছে, মাঝখানের ঘরগুলো হচ্ছে আমাদের ডি, পরের গুলা হচ্ছে আমাদের পি, আর এই যে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি? এফ। এগুলো কিন্তু আমরা জানি। ওকে, সো এখন আমাদের কথা হচ্ছে এস গ্রুপের মৌল কয়টা, ই গ্রুপের মৌল কয়টা, ডি গ্রুপের মানে ডি অরবিটাল মানে ব্লক মৌল কোনটা, এগুলো একটু আমাদের একটু জানা লাগতে পারে। সো মনে রাখবো এস ব্লকের মৌল হচ্ছে আমাদের 14টা, ডি ব্লকের মৌল হচ্ছে আমাদের 41টা, পি ব্লকের মৌল হচ্ছে আমাদের দেখবো যদিও এফ ব্লকের মৌল কয়টা। আচ্ছা, সো এটা একটু বলা হয়নি যে এস ব্লকের মৌল যতটা 14টা, এটাকে জাস্ট রিভার্স করে দিব, 41 হয়ে যাবে। সো পি দ্বারা মনে রাখবো পাওয়ার প্লে। আচ্ছা, ক্রিকেটে যে পাওয়ার প্লে হয়, এখানে কত ওভার থাকে? 6 ওভার। সো 6 ওভারে বল কয়টা হয়? 6টা, তার মানে 6 6 36টা, অর্থাৎ 36টা হচ্ছে আমাদের পাওয়ার প্লে। পাওয়ার প্লেতে আমাদের 36টা বল থাকে। ওকে, সো তারপর এফ এফ ব্লক এফ ব্লক মৌল কয়টা? 27টা। ওকে, এফ ব্লক মৌল কয়টা? 27টা। এখানে তিনটা মানে 30টা হওয়ার কথা, বাট তিনটা মৌল আমাদের হচ্ছে ডি ব্লকে চলে যায়। কারা কারা চলে যায় ডি ব্লকে? কারা কারা চলে যায় আমাদের এই ডি ব্লকে? যদি আমরা বলি যে অ্যাক্টিনাম, থোরিয়াম এবং ইউরেনিয়াম। ওকে, সো এগুলো একটু না লিখি, সমস্যা নেই। লরেন্সিয়াম বা ল্যান্থানাম। ওকে, অ্যাক্টিনাম, থেরিয়াম এবং ল্যান্থানাম। ওকে, তো যাই হোক, এগুলো জাস্ট একটু মনে রাখবো। দেন এখানে আমাদের প্রশ্ন করছে যে পর্যায় সারণীতে অবস্থান্তর মৌলগুলোর অবস্থান হচ্ছে কি? আমাদের পর্যায় সারণীর একেবারে মাঝামাঝিতে অবস্থান করে, পর্যায় সারণীর একেবারে মাঝামাঝিতে অবস্থান করে। তারপর নিম্নের কোন মৌলগুলোকে একত্রে চ্যালকোজেন বলা হয়? মনে রাখবো আমাদের যে একটা হচ্ছে চ্যালকোজেন আর একটা হচ্ছে নিক্টোজেন। ওকে, সো আমরা যদি একটু বলি চ্যালকোজেন কারা আর নিক্টোজেন কারা। গ্রুপ যে 15, গ্রুপ 15 হচ্ছে কি আমাদের নিক্টোজেন। 15 মৌলগুলোকে আমরা বলতে পারি কি? নিক্টোজেন। তারপর গ্রুপ 16 কে আমরা বলতে পারি চ্যালকোজেন। তারপর গ্রুপ 17 কে আমরা বলতে পারি কি? হ্যালোজেন। ওকে, সেগুলো আমরা জানি। ওকে, তাও বলছি হ্যালোজেন বা লবণ উৎপাদনকারী। ওকে, ওকে, সো এগুলো একটু আমরা দেখবো যে হ্যালোজেন আর 18 তো নিষ্ক্রিয় ধাতু। ওকে, সো এগুলো আমরা জানি। সেখানে বলছে একত্রে চ্যালকোজেন বলা হয় কাকে? গ্রুপ 15 মৌলগুলোকে। আর এগুলো হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। ওকে, সো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। অর্থাৎ 16 নম্বর যেহেতু সালফার, তাই আমরা বলতে পারি অক্সিজেন এটা। আর এই 16 নম্বর মৌলগুলোকে আমাদের মনে রাখা যায় ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে।
ওকে, সেভাবে কিন্তু মনে রাখা যায়। ওকে, সো দেন 24 নাম্বার, গ্রুপ 3 ক্ষারকীয় মৌলের গ্রুপ বিকারক কোনটি? সো এটা একটু আমরা মনে রাখবো, এটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের গ্রুপ 3 ক্ষারকীয় মূলকের গ্রুপ বিকারক। ওকে, দেন 25 নাম্বার, সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত? সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে আমাদের 190 পিএম। ওকে, এটা একটু আমরা মনে রাখবো। 26 নাম্বার, নিচের কোন মৌলটি আকারে সবচেয়ে ছোট? সো আকারে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের, এখানে দেখো ভাইয়া, নাইট্রোজেন আছে, অক্সিজেন, কার্বন আছে, তারপর লিথিয়াম আছে। এখানে আকার সবচেয়ে ছোট, এটা কিভাবে নির্ধারিত হয়? আমরা জানি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এটা হচ্ছে আমাদের তিনটা আছে, যেহেতু আমাদের শেল হচ্ছে দুইটা। সো কার্বনে কত? 6, নাইট্রোজেন কত? হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন হচ্ছে 7 এবং অক্সিজেন কত? 8। নাইট্রোজেন, অক্সিজেন। ওকে, সো এখানে আকার সবচেয়ে ছোট হবে কি, যেহেতু এখানে সবগুলারই দুইটা করে শেল, যেহেতু এখানে সবগুলোর দুইটা করে শেল, যার ইলেকট্রন সংখ্যা বেশি, অন্যভাবে বললে যার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি, তার আকার মূলত সবচেয়ে ছোট হবে, অর্থাৎ অক্সিজেনের আকার সবচেয়ে ছোট হবে। ওকে, দেন আয়নিক যৌগ, বা অন্যভাবে বললে তোমাদেরকে যদি আমরা বলি যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, ওকে, উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। ওকে, সো 27 নম্বর, আয়নিক যৌগ গঠিত হয় কিভাবে? সো আয়নিক যৌগ গঠিত হয় আমরা জানি ধাতু ও অধাতুর মিলনের মাধ্যমে, বা মানে বিক্রিয়ার মাধ্যমে বা সংযোজনের মাধ্যমে আমাদের আয়নিক যৌগ গঠিত হয়। ওকে, আর সমযোজী বন্ধন কিসের মাধ্যমে হয়? আমাদের দুটি অধাতুর মধ্যে শেয়ারের মাধ্যমে আমাদের কি হয়? সমযোজী বন্ধন গঠিত হয়ে থাকে। ওকে, তারপর 28 নাম্বার, তৃতীয় পর্যায়ের কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য? ওকে, সো ইলেকট্রন আসক্তি শূন্য হয় মূলত আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেগুলা, যেমন আমরা জানি যে আর্গন তৃতীয় পর্যায়ের কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য? সেটা হচ্ছে কি আমাদের আর্গন। 29 নাম্বার, পর্যায় সারণীতে অধাতু সমূহকে কোন ব্লকে স্থান দেওয়া হয়েছে? মনে রাখবা যে আমাদের যে ক্ষার ধাতু বা মৃৎক্ষার ধাতু বা ক্ষার ধাতুগুলোকে আমাদের স্থান দেওয়া হয়েছে আমাদের এস ব্লকে। ওকে, আর যে অধাতু সমূহকে, বা অন্যভাবে বললে যে ধাতু সমূহকে স্থান দেওয়া হয়েছে আমাদের হচ্ছে এস ব্লকে, আর পি ব্লকে স্থান দেওয়া হয়েছে আমাদের কি? অধাতু সমূহকে। পি ব্লকে স্থান দেওয়া হয়েছে কি আমাদের? অধাতু সমূহকে। আর ডি ব্লকে স্থান দেওয়া হয়েছে অবস্থান্তর, আর এফ ব্লকে স্থান দেওয়া হচ্ছে কি আমাদের? অবস্থান্তর অবস্থান্তর। ওকে, সো দেন 30 নাম্বার, পরমাণুর ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হয়েছে, ইলেকট্রন ত্যাগ করা মানেই তো আয়নীকরণ শক্তি সম্পর্কিত কিছু আমরা বলতেছি, তাই না? সো তার মানে কি আয়নীকরণ শক্তি একে বলে। ওকে, বা আয়নীকরণ পদ্ধতি বলে। ওকে, সো ইলেকট্রন ত্যাগ করে এক মূল আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। আমরা পড়ছি না? ওকে, পড়ছি কিন্তু। ইলেকট্রন আসক্তি আমরা জানি কোন একটা মৌলের যে ইলেকট্রনের প্রতি যে আসক্তি। ওকে, সো তড়িৎ ঋণাত্মকতা কি? যে কোন একটা মৌলের যে বন্ধনের যে ইলেকট্রন গুলোর উপর যে নিজের দিকে টেনে নিয়ে আসে। ওকে, সো এই জন্য আমরা তাকে বলি কি? তার তড়িৎ ঋণাত্মকতা। ওকে, ধনাত্মকতা সম্পর্কে আমরা কিছু পড়ি না, আমরা মূলত আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমরা জানি যখন পরমাণুগুলোর বাম থেকে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যায়, তখন আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি সবগুলাই কি আমাদের বাড়তে থাকে। ওকে, সো তখন আয়নীকরণ শক্তি আরো বাড়তে থাকে। ওকে, উপর থেকে নিচে গেলে আমাদের যে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীকরণ শক্তি কমতে থাকে। ওকে, ধোঁয়া নির্গতকারী 31 নাম্বার, ধোঁয়া নির্গতকারী সালফিউরিক অ্যাসিড এর সংকেত কি? ওকে, সো এটা আমরা মনে রাখবো H2S2O7, এটা হচ্ছে আমাদের ধোঁয়া নির্গত করে। ওকে, এটার অন্য নাম কি? অলিয়াম। ওকে, সো H2S2O7। ওকে, সো তারপর যদি আমরা দেখি, ওকে, সো 32 নাম্বার, নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? ওকে, উদাহরণ। ওকে, সো তোমরা কোনটা ডায়াম্যাগনেটিক, কোনটা প্যারাম্যাগনেটিক, কোনটা ফেরোম্যাগনেটিক, এটা একটু তোমরা দেখে নিবা। ওকে, সো এটা একটু জাস্ট দেখে নিবা, মানে ম্যাগনেটিজমের মানে ফেরোম্যাগনেটিক হচ্ছে ফেরোম্যাগনেটিক কি? এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। ম্যাগনেটিক হচ্ছে আমাদের মানে ফেরাস, নিকেল এবং কোবাল্ট, এগুলো হচ্ছে কি আমাদের ফেরোম্যাগনেটিক। ওকে, সো তারপর হচ্ছে প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক। সো ওকে, সো এখানে অ্যান্সার হবে ডি। সো এই টাইপটা তোমরা একটু দেখে নিবা, তোমাদের বই খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো আমি দেখি যদি আমি সময় পাই, আমি এটার জন্য একটা আলাদা একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো এটা খুবই সহজ। ডায়া মানে কি? দুই বা জোর ইলেকট্রন থাকবে। ওকে, সো ডায়া মানে কি? দুই বা জোর ইলেকট্রন থাকবে। আর প্যারা মানে কি? অযুগ্ম ইলেকট্রন থাকবে। ওকে, সো 33 নাম্বার, নিচের কোন উত্তরটি সঠিক? ওকে, সো দেখো ভাইয়া, এখানে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধের তুলনায় ক্লোরাইড আয়নের ব্যাসার্ধ বেশি। কি বলতেছে? ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধের তুলনায় ক্লোরাইড আয়নের ব্যাসার্ধ কত বেশি? হ্যাঁ, অবশ্যই, যে ক্লোরাইড যখন এটা আয়ন আকারে থাকবে তখন এটার ব্যাসার্ধ কি হয়ে যাবে? বেড়ে যাবে।
ওকে, সো ব্যাসার্ধের তুলনায় ক্লোরাইড, যেহেতু একটা ইলেকট্রন চলে আসবে, সো এটা একটু কমই মনে হচ্ছে তার, এটা হবে অ্যান্সার বি। ওকে, সো কারণ কি, তুমি যখন একটা ইলেকট্রন চলে আসবে, তার মানে কি যে নিউক্লিয়াস, প্রোটন আর প্লাস নিউট্রন যে থাকে, মানে মূলত প্রোটন তো আকর্ষণ করে, সো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা বেড়ে যাবে, আকর্ষণ বেড়ে গেলে আকারটা কমে যাবে, তাই ব্যাসার্ধ কি যাবে, কমে যাওয়ার কথা। তো এখানে দেখো বি নাম্বারটা, ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ ক্লোরাইড আয়নের ব্যাসার্ধের তুলনায় কম। হ্যাঁ অবশ্যই, যে ব্যাসার্ধের তুলনায় কেন কম হবে, কারণ একটা ইলেকট্রন চলে আসবে, তাই ব্যাসার্ধটা কিছুটা কমে যাবে, অর্থাৎ ক্লোরাইড আয়ন কি সিএল মাইনাস। ওকে, সো ক্লোরাইড আয়নের ব্যাসার্ধের তুলনায় কমে যাবে। ওকে, সো মানে ক্লোরিন পরমাণুর তুলনায় কমে যাবে। ওকে, সেন্সার আমরা বি দাগাতে পারি। ওকে, সো তারপর 34 নাম্বার, নিচের কোন মৌলটি তেজস্ক্রিয় নয়। ওকে, সো আমরা জানি তেজস্ক্রিয়ের মধ্যে রেডিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়ামকে আমরা বলতে পারি, বাট নিউডাইমিয়াম এটা না। ওকে, এটা তেজস্ক্রিয় না। 35 নাম্বার, কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন ডিএসপি2, কোন যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ ডিএসপি2 হলে যৌগের আকৃতি কি হবে। ওকে, সেটা আমি যখন সংকরণ পড়াইছি আমি তোমাদেরকে বলছি যে আমাদের যে জটিল যৌগ যা আছে, এটার হয় sp2d হবে অথবা ডিএসপি2 হবে। ডিএসপি2 কখন হয়, যখন শক্তিশালী লিগ্যান্ড থাকে। sp2d হয় কখন হয়, যখন মানে দুর্বল লিগ্যান্ড থাকে। ওকে, সো এখন ডিএসপিটি কখন হবে, এখানে যেটা আছে এটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড যখন হয়। আর এই শক্তিশালী লিগ্যান্ড যখন হয়, তখন এটার আকৃতি মূলত হয় একটা বর্গক্ষেত্রের মতো, বা সমতলীয় বর্গাকার যাকে আমরা বলি, এরকম অনেকটা হয়। ওকে, সো মাঝখানে পরমাণুটা থাকে আর চারপাশে ইয়াগুলা থাকে। ওকে, সো তখন আমাদের আকৃতি কিরকম হয়, এটা হচ্ছে আমাদের সমতলীয় বর্গাকার। ওকে, সো অ্যান্সার হবে কি আমাদের সি নাম্বার। 36 দেখো, কোনটি সুপার অক্সাইড। ওকে, সো সুপার অক্সাইডের কথা যদি আমরা বলি, আমরা এটা একটু মনে রাখবো, এটা হচ্ছে কি KO2, এটা হচ্ছে সুপার অক্সাইড। মনে রাখার কিছু না ভাইয়া, সুপার অক্সাইড, পার অক্সাইড, এভাবে আমরা কিভাবে নির্ণয় করি। প্রথম কথা হচ্ছে সুপার অক্সাইডের যোজনী হবে মাইনাস মানে 1। ওকে, সো দেখো ভাইয়া, এখানে অক্সিজেনের যোজনী কত, এখানে হচ্ছে দুইটা যেহেতু আছে আমাদের অক্সিজেন, একটার কত -2, তো দুইটা হচ্ছে কত, দুইটা হচ্ছে কত মাইনাস, সরি, পটাশিয়াম একটার কত, আমি একটু উল্টা বলতেছি, দেখো ভাইয়া, একটা হচ্ছে পার অক্সাইড, একটা হচ্ছে সুপার অক্সাইড। ওকে, আর একটা হচ্ছে নর্মাল অক্সাইড। ওকে, সুপার অক্সাইড আর একটা হচ্ছে জাস্ট অক্সাইড। নর্মাল অক্সাইডে যে অক্সিজেনের যে যোজনী, এটা কি থাকে, -2 থাকে। বাট সুপার অক্সাইডে এই যে অক্সিজেনের যোজনী, এটা হয়ে যাবে আমাদের -1, এটা সরি, এটা হয়ে যাবে আমাদের -1/2। আর পার অক্সাইডে এটা হয়ে যায় আমাদের কত, -1। কিভাবে, আমরা যদি একটা উদাহরণ দিই, যে যেমন পার অক্সাইড আমরা জানি কি H2O2 হচ্ছে একটা কি পার অক্সাইড, এখানে হাইড্রোজেনের যোজনী কত, টোটাল হচ্ছে -2, তার মানে অক্সিজেনের টোটাল হচ্ছে -2। আমি যদি অন্যভাবে বলি, একটা হাইড্রোজেনের কত, একটা হাইড্রোজেন হচ্ছে -1, একইভাবে দুইটার মধ্যে একটা অক্সিজেনের কত, -1। একইভাবে আমরা যে সুপার অক্সাইডের কথা বলি, যেমন এখানে যেটা সুপার অক্সাইড আছে KO2, এখানে পটাশিয়ামের যেহেতু -1, তার মানে এখানে দুইটা অক্সিজেন আছে, তার মানে একটার কত, -1/2। আমি একটু উল্টা বলতেছি, পটাশিয়াম কত, +1 এবং হাইড্রোজেন কত, +1, এগুলো মানে একটু হয়ে গেছে আর কি। সো মানে পটাশিয়াম হাইড্রোজেন এগুলো প্লাসই হবে, তাই না? সো বিপরীত হবে একে অপরের। ওকে, সো পটাশিয়াম যদি +1 হয়, অক্সিজেন কি হবে, আমাদের -2 হবে। আর অক্সাইডের ইয়া যেরকম আমরা জানি যে H2O নর্মাল পানিতে যেরকম ইয়া থাকে, মানে যোজনী থাকে ওইরকম। ওকে, সো তাহলে কি সুপার অক্সাইডের যোজনী কত হয় আমাদের, অক্সিজেনের যোজনী কত হয় আমাদের, -1/2 হয়, আর এটা তখন কত হবে, +1 হবে। সো -1/2 হলে এটা হচ্ছে সুপার অক্সাইড। দেন 37 নাম্বার, নিচের কোন অ্যাসিডটি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ওকে, সো আমরা বলছিলাম হাইড্রোজেন বন্ধন গঠন করে কি, হাইড্রোজেন তো থাকবেই, সাথে আমরা কি কি যুক্ত করব, ফন গ্রুপের মৌলগুলোকে, মানে ফন যুক্ত করবো, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন। ওকে, সো তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে কে, এ নাম্বার। ওকে, সো তারপর 38, নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধনের প্রভাব নেই। ওকে, সো হাইড্রোজেন বন্ধনের প্রভাব নেই কার, যেখানে হাইড্রোজেন নেই, বা আমরা যদি বলি যে জলীয় বাষ্প যখন হয়ে যায়, তখন এটার কি থাকবে না, সেখানে কোনো হাইড্রোজেন বন্ধনের প্রভাব থাকবে না। কোন গ্রুপের মৌলকে মুদ্রা ধাতু বলা হয়। ওকে, সো মুদ্রা ধাতু বলা বলা হয়, এটা এটা একটু মনে রাখবো, যে গ্রুপ IB এর যে মৌল সমূহ আছে, এগুলো হচ্ছে কি আমাদের যে মুদ্রা ধাতু। ওকে, সো কপার AgAu। ওকে, কপার AgAu, এগুলো হচ্ছে গ্রুপ IB এর মৌল, এবং এগুলো কি আমাদের মুদ্রা ধাতু বলা হয়। আগে কিন্তু কপার Ag এবং AU কে বা অরানকে মুদ্রা, মানে এগুলো দ্বারা মুদ্রা তৈরি করা হতো। ওকে, এই জন্য এদেরকে মুদ্রা ধাতু বলা হয়ে থাকে। ওকে, দেন নেক্সট বলতেছে যে
কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ওকে, সো আমরা জানি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, সরি আমি একটু উল্টা বলতেছি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, আর ফ্লোরিনের আমাদের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ওকে, 18 নাম্বার, নিম্নের কোনটি NaCl এর গলনাঙ্ক? NaCl এর গলনাঙ্ক আমরা জানি 801 ডিগ্রি সেলসিয়াস। NaCl এর গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। 19 নাম্বার, C2H4 এর অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধন সমূহ কোন কোন অরবিটালের অতিক্রমণের ফলে সংঘটিত হয়? ওকে, সো এটা একটু মনে রাখবো, এটা হচ্ছে আমাদেরকে যেহেতু C2H4 কার্বন হাইড্রোজেন, প্রথম কথা হচ্ছে ভাইয়া এখানে কিন্তু পি এর কোনো কথা বলা নাই। একটা তো দেখো ভাইয়া 2s 1s 2s, অর্থাৎ পি বলতে বুঝাইতেছি কি, কার্বন এর তো পি অরবিটাল গুলো কি হয় আমাদের, মানে সংক্রমিত হয়, মানে সংকরিত হয়, মানে পি এর কথা যেহেতু বলা নাই, এস যেহেতু বলা আছে, তার মানে নিশ্চয়ই হাইড্রোজেনের কথা বলা আছে। আর হাইড্রোজেনের কিন্তু আমাদের ভাইয়া 1s, হাইড্রোজেনের কিন্তু আমাদের 1s সংকরিত হয়। ওকে, তার মানে 2s যেগুলোতে আছে এগুলো কিন্তু আমাদের বাদ হয়ে যাবে, যেহেতু এখানে এস বলা আছে তাই আমাদের হাইড্রোজেন, আর হাইড্রোজেন যেহেতু বলছে 2s হওয়ার প্রশ্ন ওঠে না, তার মানে 2s গুলা বাদ। এখন হাইড্রোজেনের মধ্যে ভাইয়া C2H4 এখানে কোন ধরনের সংকরিত হয়? এখানে নিশ্চয়ই sp2 সংকরিত হয়। তাহলে এই দুইটার মধ্যে sp2 কোথায় আছে? ডি নাম্বারে আছে কিন্তু ভাইয়া sp2, C2H4 এটা থেকে sp2 সংকরিত হবে, এবং হাইড্রোজেনের 1s হয়। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। দেন 20 নাম্বার, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটি কি? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে আমাদের কি? ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, যার কত? 4। ওকে, ফ্লোরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। ওকে, তারপর 21, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে? ওকে, সো ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে আমরা জানি জ্যানন ফ্লোরাইড তৈরি করে, এটা হচ্ছে জ্যানন। ওকে, সো জ্যানন ফ্লোরাইড যারা তৈরি করে এটা হচ্ছে কি? জ্যানন। ওকে, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে। তারপর নেক্সট 40 নাম্বার, ক্যান্সার চিকিৎসায় কোন নিষ্ক্রিয় মৌল ব্যবহৃত হয়? ওকে, সো ক্যান্সার চিকিৎসায় এটা একটু মনে রাখবো, আমরা হচ্ছে কোবাল্ট-60 যেটা আছে এটা কিন্তু আমরা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করে থাকি। ওকে, সো ক্যান্সার চিকিৎসা আমরা ব্যবহার করে থাকি কি? কোবাল্ট-60। ওকে, সো তার মানে কোনটা কোন চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয় বা কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় এটা একটু আমাদের পড়ে ফেলতে হবে। ওকে, সো 41 নাম্বার, পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 19। আমাদের পটাশিয়াম ক্যালসিয়াম। ওকে, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। তারপর 42 নাম্বার, হোয়াইট ভিট্রিয়লের সংকেত কত? ওকে, সো এটা একটু আমাদের মনে রাখতে হবে যে কোনটা হোয়াইট ভিট্রিয়ল কোনটা সবুজ ভিট্রিয়ল। তো আমরা যদি বলি যে জিঙ্ক সালফেট, প্রথম কথা হচ্ছে জিঙ্ক যুক্ত যে মৌলগুলো হয় এগুলো মূলত আমাদের সাদা হয়। ওকে, সো এখান থেকে একটু আমরা মনে রাখতে পারি যে হোয়াইট ভিট্রিয়ল তাকে আমরা বলি জিঙ্ক সালফেট, কারণ কি জিঙ্ক সাধারণত সাদা পদক্ষেপ দেয় বা সাদা হয়। এখন আমরা এখানে যে FeSO4 ইন্টু 7H2, এখানে যে 7H2 এটা হচ্ছে কেলাস পানি, ওকে, বা স্ফটিক বলে এটাকে। সো এটা হচ্ছে আমাদের সবুজ ভিট্রিয়ল, এই ভিট্রিয়লটা কি আমাদের সবুজ। ওকে, এটা হচ্ছে কি আমাদের সবুজ ভিট্রিয়ল। এবং কপার সালফেট থেকে আমরা তুতে বলি, এটা হচ্ছে কি আমাদের ব্লু ভিট্রিয়ল। কপার সালফেট তুতে বা ব্লু ভিট্রিয়ল। এবং ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 7H2 এটাকে বলা হয় মূলত ইপসাম। ওকে, ইপসাম। ওকে, ইপসাম, এটা একটু নামগুলো একটু মনে রাখবে, এগুলো একটু ইম্পর্টেন্ট। ওকে, সো তাহলে কি বললাম? ফেরাস সালফেট ইন্টু 7H2 এটা হচ্ছে সবুজ ভিট্রিয়ল, কপার সালফেট ইন্টু 5H2 এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল, জিঙ্ক সালফেট ইন্টু 7H2 এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, এবং ম্যাগনেসিয়াম সালফেট এবং 7H2 এটা হচ্ছে ইপসাম। ওকে, সো তারপর 43, নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়? সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে আমাদের কি, যে প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় আমরা কিভাবে বুঝি? উপর থেকে যখন নিচে নামে তাদের মানে ইলেকট্রন অনেক বেড়ে যায়, এজন্য এরা বেশি সক্রিয় হয়ে যায়, কারণ কি ইলেকট্রন তারা দান করতে পারে। ওকে, সো উপর থেকে নিচে নামলে লিনাকে রুবিনা ছেঁচিয়া ফেলুন। সো উপর থেকে নিচে যদি যাই, এখানে আমরা রুবিডিয়ামকে সবচেয়ে বেশি সক্রিয় হিসেবে পাবো, এবং সিজিয়ামকে মূলত পাওয়াই যায় না। ওকে, সিজিয়াম এত বেশি মানে বিক্রিয়াতে মানে খুবই বিরল সিজিয়াম পাওয়া। ওকে, সো এখানে অ্যান্সার হবে কি? ডি। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো সবচেয়ে বেশি সক্রিয়। সো বেরিলিয়াম তো সক্রিয় হওয়ার প্রশ্নই ওঠে না, মাত্র যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম মাত্র 4টা মাত্র ইলেকট্রন। ওকে, সো ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। 44 নাম্বার, নিম্নের কোন মৌলদের মধ্যে সম্পর্ক আছে? সো এখানে যদি আমরা একটু দেখি যে মৌলদের মধ্যে সম্পর্ক আছে, তাই না? সো আমরা জানি কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে কি আমাদের যে 3 নাম্বার মৌল। ওকে, সো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ, এটা কত? 4। আর অ্যালুমিনিয়াম এর কত? যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এটা হচ্ছে 13। সো ওকে, সো এখানে মূলত সম্পর্ক বলতে ভাইয়া আমাদের যে কর্ণ সম্পর্ক আছে এইটা বুঝাইছে। ওকে, সো মানে এখানে মূলত তুমি যে মানে নর্মাল অন্য সম্পর্ক পাবা না, এখানে হচ্ছে কর্ণ সম্পর্ক যেটা এটা পাবা। সো কর্ণ সম্পর্ক আছে কি বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে আমাদের কি আছে? কর্ণ সম্পর্ক আছে। ওকে, সো এটা একটু তোমাকে মনে রাখতে হবে। যেমন তুমি নাইট্রোজেন অক্সিজেন পাশাপাশি মৌল, এটা তো মানে নর্মাল সম্পর্ক, এটা তো কর্ণ সম্পর্ক না। ওকে, সো কর্ণ সম্পর্ক কি, যে তুমি যদি মৌলগুলাকে লেখো তাহলে তুমি পাশাপাশি মৌল পাবা, এটার একটা শর্টকাট ট্রিক্স আছে। ওকে, সো তুমি দেখো তো ভাইয়া, মানে বেরিলিয়াম থেকে যেমন আমরা যদি বলি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তো যাই বললাম যে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে কি আমাদের
4 নাম্বার মৌল। ওকে, সো পর্যায় সারণীর মধ্যে এটা যদিও হাইড্রোজেন উপরে থাকে, আমি ওইভাবে দেখাচ্ছি না, জাস্ট আমি বলতেছি এটা হচ্ছে 4 নাম্বার। আর অ্যালুমিনিয়াম কি হচ্ছে আমাদের? অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 13 নাম্বার মৌল। এখন কথা হচ্ছে ভাইয়া 4 আর 13 মধ্যে যে পার্থক্য এটা হচ্ছে কি আমাদের 9। ওকে, সো এখানে ব্যাপারটা অনেকটা এরকম যে যদি কোনাকুনি হয়, মানে কোনাকুনি মৌলদের যে মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে আহ তাদের যে যোগফল সেটা হচ্ছে আমাদের মূলত কর্ণ সম্পর্ক। ওকে, সো যদি এটা 9-এর কম হয় তাহলে আমরা এখানে মূলত 9 যোগ করি। ওকে, তুমি যদি 4-এর সাথে 9 যোগ করো তাহলে কিন্তু তুমি 13 পাবা। ওকে, সো 4-এর সাথে 9 যোগ করলে কি পাবো? আমরা 13 পাবো। ওকে, সো এইভাবে কিন্তু আমরা বের করতে পারি যে কোনটার মধ্যে কোনটার কর্ণ সম্পর্ক। ওকে, আর 9-এর কম হইলে, যদি সরি 9-এর বেশি হইতো, যদি মনে করো এখানে 14, আমি বললাম যে এখানে হচ্ছে ধরো 14 না বলে বললাম, ধরো বললাম যে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের কর্ণ সম্পর্ক কার সাথে? আমি জাস্ট বললাম তোমাকে, তুমি কি বলবা? সিলিকন কত নাম্বার মৌল? এটা হচ্ছে কি 15 নাম্বার মৌল। সরি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সরি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সরি, এটা হচ্ছে 14 নাম্বার মৌল। তার মানে এটা থেকে আমরা 9 বিয়োগ দিব। কি বলতেছে সূত্রটা তাহলে? যদি 9-এর কম হয় তাহলে আমরা 9 যোগ করব, যদি 9-এর বেশি হয় তাহলে আমরা 9 বিয়োগ করব। ভালো করে শোনো, বেশি বলবো না। 9-এর কম হলে আমরা 9 যোগ করব, 9-এর বেশি হলে আমরা 9 বিয়োগ করবো। তো সিলিকনের সাথে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এটার যে কর্ণ সম্পর্ক যেটা আছে এটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, সো আমি আর না পেঁচাই। ওকে, সো তাহলে এখানে কর্ণ সম্পর্ক কাদের মধ্যে আছে? বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে। তারপর 45 নম্বর, কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস? কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আর্গন 3d2 3d2 4s2 হয় তাহলে মৌলটি কি হবে? ওকে, সো এটা কি মৌল এটা আমরা দেখেই বোঝার কথা। সো আর্গন হচ্ছে কি আমাদের নিয়ন আর্গন 18, 18 2 কত? 20, 20 2 কত? 22। ওকে, সো কোন একটা মৌল যদি 22 হয় তার যে আমরা একটু পরের পেজ থেকে এটা একটু দেখি। ওকে, সো দেখো ভাইয়া এখানে না দেয়া নাই, ওয়েট, ওই পৃষ্ঠা থেকে দেখতে হবে। আচ্ছা যাই হোক, সো এখানে যেহেতু 22 আর 22 নাম্বার কি, এটা হচ্ছে কি আমাদের অবশ্যই ডি ব্লকের মধ্যে পড়ে, বা অন্যভাবেও বলা যায় এটা হচ্ছে কি সর্বশেষ ইলেকট্রনটা দিতে গেছে, আর সর্বশেষ ইলেকট্রনটা দিতে গেলে আমরা তাকে বলি ডি ব্লক মৌল। প্রথম কথা এটা হচ্ছে ডি ব্লক মৌল। এখন ডি ব্লক মৌলের মধ্যে যাদের সুস্থিত আয়নের মধ্যে আমরা কি পাবো? ডি ব্লক, ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের মধ্যে আমরা যাদের সুস্থিত আয়নের মধ্যে কি পাবো? যে কি বলে তাকে, যে মানে ডি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় পাবো, তাদেরকে আমরা বলবো কি আমাদের যে অবস্থান্তর মৌল। এখন এটা কি টাইটেনিয়াম না ভাইয়া? স্ক্যান্ডিনিয়াম টাইটেনিয়াম, যেটা হচ্ছে 22 নাম্বার মৌল। সো টাইটেনিয়াম 2+ এর মধ্যে আমরা কি পাই বলতো ভাইয়া? টাইটেনিয়াম 2+, অর্থাৎ 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ আর্গন এবং 3d2 থাকবে, এবং 4s কি হয়ে যাবে? 3d2 থাকবে এবং 4s, একটু উল্টা লিখতেছে, আচ্ছা 3d কি 3d2 থাকবে এবং 4s যেটা থাকবে এটা হবে শূন্য হয়ে যাবে। সো 3d যেহেতু অর্ধপূর্ণ থাকলে, ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে অর্থাৎ 1 থেকে 9 হলে আমরা তাকে বলি কি অবস্থান্তর। ওকে, সো যেহেতু এখানে 2টা আছে তার মানে এটা কি অবশ্যই অবশ্যই অবস্থান্তর হবে। ওকে, এটা সূত্রটা কিন্তু এরকম যে সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। ওকে, সো 46 নাম্বার বলতেছে সোডিয়াম টেট্রা থায়োনেটের রাসায়নিক সংকেত কি? এটা একটু আমরা মনে রাখবো ভাইয়া, Na2S4O6। এটা কিন্তু আমরা আয়োডোমিতি যেখানে আমরা দেখছি ওখানে কিন্তু Na2S4O6 এই মৌলটা মানে এই যৌগটা আমরা দেখছিলাম। ওকে, সো 47 নাম্বার, কোনটিতে কোনটিতে তড়িৎযোজী বন্ধন থাকলেও যথেষ্ট সমযোজী বন্ধন আছে? ওকে, সো সমযোজী, এখানে তড়িৎযোজী বন্ধন থাকলেও কি সমযোজী বন্ধন আছে কি? Al Cl3 তে আছে কি সমযোজী বন্ধন আছে। ওকে, সো প্রথম কথা হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। দেখো ভাইয়া NaCl এ কিন্তু কোনো ধরনের সমযোজী বন্ধন তুমি পাবা না, এখানে শুধুমাত্র আয়নিক বন্ধন পাবা, এখানে আয়নিক বন্ধন পাবা। ওকে, সো তারপর NH3 এখানে জাস্ট কি পাবা? নাইট্রোজেন হাইড্রোজেন, তার মানে এখানে কি পাবা? সমযোজী বন্ধন পাবা, এখানে কি পাবা? সমযোজী বন্ধন পাবা। এখানেও জাস্ট কি তোমরা কপার আর সালফেট, তার মানে আয়নিক বন্ধন পাবা। বাট AlCl3 তুমি যদি দেখো ভাইয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে যদি তড়িৎযোজী বন্ধন থাকলেও সমযোজী বন্ধনও তোমরা কি পাবা। ওকে, সো আমরা যদি বাকিটা সবটা মুছে দেই, সো এটা কি আমাদের এখানে বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর কোনটি পাইরোফসফরিক অ্যাসিডের সংকেত? ওকে, সো পাইরোফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H4P2O7। ওকে, সো এটা একটু আমরা মুখস্থ রাখবো। ওকে, পাইরোফসফরিক অ্যাসিড H4P2O7। 49 নাম্বার, কোনটি সামুদ্রিক শৈবাল হতে পাওয়া যায়? সামুদ্রিক শৈবাল হতে পাওয়া যায় কি আয়োডিন। ওকে, আমরা জানি আয়োডিন কি কোথা হতে পাওয়া যায়? সমুদ্র হতে পাওয়া যায়। ওকে, তারপর 50 নাম্বার, কোন আকৃতি থেকে পারদ নিষ্কাশন করা হয়? আমরা জানি সিনেবার থেকে, সিনেবার থেকে কি কি করা হয় আমাদের মানে কোন আকৃতি থেকে পারদ নিষ্কাশন করা হয়? এটা হচ্ছে সিনেবার। ওকে, তারপর ইঁদুর মারার বিষ কোনটি? ইঁদুর মারার বিষ হচ্ছে আমাদের
জিঙ্ক 3p2, জিঙ্ক 3p2 হচ্ছে কি আমাদের ইঁদুর মারার বিষ, জিঙ্ক 3p2 হচ্ছে কি আমাদের ইঁদুর মারার বিষ। তারপর 52 নম্বর, কপার সালফেটের সাদা পাউডারের সাথে পানি মিশালে এর রং কি হবে? আমরা জানি প্রথমে সাদা থাকে এটা, এবং পাঁচন ও ক্যালাস পানি বা স্ফটিক মানে পানি মিশালে এটা হয়ে যায় আমাদের নীল রঙের। ওকে, তারপর বা 53 নম্বর, ব্লু ভিট্রিওলের কত পার্সেন্ট পানি থাকে? এটা একটু মনে রাখা লাগে ভাইয়া। ব্লু ভিট্রিওল অর্থাৎ কপার সালফেট ইন্টু 5H2 এর মধ্যে কপার সালফেট, তোমরা যদি এটার যে শতকরা যে বের করো, এটা যদি আমি একটা অন্য ক্লাসে দেখাইছি, ওকে, সো কপার সালফেট ইন্টু পরিমাণগত রসায়ন ক্লাস আমি দেখাইছি, এটা যে 5H2, এটা মূলত 36%-এর আশেপাশে থাকে এটার অ্যান্সারটা। সো এখানে অ্যান্সার হবে কি আমাদের, এখানে ডি নাম্বার হবে আমাদের অ্যান্সার। সো ব্লু ভিট্রিলে কত পার্সেন্ট পানি থাকে? 36%। দেখছো এক চ্যাপ্টারটা এক চ্যাপ্টারের কাছে লাগে। ওকে, 54 নম্বর, হাইড্রোজয়িক অ্যাসিডের সংকেত কি? হাইড্রোজয়িক অ্যাসিড হচ্ছে আমাদের HN3, হচ্ছে আমাদের কি হাইড্রোজয়িক অ্যাসিড। 55, কোনটির গলনাঙ্ক সর্বাধিক? ওকে, সো কোনটির গলনাঙ্ক সর্বাধিক, কোন গলনাঙ্ক কম, এটা আমাদের বোঝার জন্য ফাজানের নীতি লাগে। ওকে, সো ফাজানের নীতিতে গলনাঙ্ক যদি সর্বাধিক হতে হয়, তাহলে তার সমযোজী বৈশিষ্ট্য থাকা যাবে না, তার আয়নিক বৈশিষ্ট্য থাকতে হবে। যদি কোনো মৌলের সমযোজী বৈশিষ্ট্য থাকে না, তার মানে তার উল্টা হবে, মানে উল্টাগুলো কি হবে? ক্যাটায়নের আকার ছোট হওয়ার কথা, সেটা হয়ে যাবে বড়, অ্যানায়নের আকার বড় হওয়ার কথা, সেটা হয়ে যাবে ছোট। এখানে দেখো ভাইয়া, অ্যানায়নগুলো কিন্তু সব সেম, ক্লোরিন অ্যানায়নগুলো কি সব কি ক্লোরিন, তো অ্যানায়ন নিয়ে আমরা চিন্তা করবো না, ক্যাটায়ন নিয়ে চিন্তা করবো। ক্যাটায়ন ছোট হওয়ার কথা ছিল, বাট যেহেতু এখানে গলনাঙ্ক আমাকে বেশি রাখতে হবে, তাই এখানে ছোট না হয়ে অ্যানায়ন, সরি অ্যানায়ন, এখানে ক্যাটায়নের কথা বলতেছি, সরি, ক্যাটায়ন আমাদের ছোট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু গলনাঙ্ক বাড়াতে হবে অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য কমিয়ে দিতে হবে, তাই আমাদের ক্যাটায়নের আকার আমার এখানে কি লাগবে? আহ বড় লাগবে, তাই না? ক্যাটায়নের আকার বড় কার? ক্যাটায়নের আকার বড় হচ্ছে কি আমাদের সোডিয়ামের। ক্যাটায়নের আকার মানে যদি তোমরা বাকিগুলো দেখো যে ম্যাগনেসিয়াম, ফেরাস, অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে কি আমাদের ক্যাটায়নের আকার বড় হচ্ছে আমাদের মানে সোডিয়ামের। অন্যভাবে এটা এটা মনে হয় তুমি ফেরাসের সাথে বলতে পারো, ভাইয়া ফেরাসের তো আরো বড় হবে, কিন্তু ভাইয়া সোডিয়াম ক্লোরাইডের কত, 801 ডিগ্রি সেলসিয়াস না? এটা অনেক বেশি না? সো এইভাবে মূলত এটা এখানে অ্যান্সারটা করতে হবে। ওকে, সো গলনাঙ্ক অলওয়েজ যে মানে সমান তালে বাড়ে কমে, ব্যাপারটা এরকম হয় না। ওকে, সো এটা যদি আমরা ফাজানের দিকে মানে ব্যাখ্যা করার ট্রাই করি, বাট অলওয়েজ কিন্তু কিছু ব্যতিক্রমও আছে। ওকে, সো এখানে দেখো ভাই, গলনাঙ্ক সর্বাধিকার সোডিয়াম ক্লোরাইডের। ওকে, সো তারপর বক্সাইটের সংকেত কোনটি? 56 নম্বর। ওকে, সো বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3 ইন্টু 2H2, এটা হচ্ছে বক্সাইট। Al2O3 ইন্টু 2H2, এটা হচ্ছে কি আমাদের বক্সাইট। ওকে, 57 নম্বর, ইলেকট্রনিক্স শিল্পে ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর তৈরিতে কোন মৌলটি অধিক ব্যবহৃত হয়? সো অধিক ব্যবহৃত হচ্ছে কি আমাদের সিলিকন। আমরা জানি ইলেকট্রনিক্স আমরা সেমিকন্ডাক্টর হিসেবে সিলিকন ব্যবহার করি। 58 নম্বর, ধূমকেতু নাইট্রিক অ্যাসিড কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে? ওকে, সো এটা হচ্ছে NO2। ওকে, সো NO2 হচ্ছে কি আমাদের উৎপাদন হয় কোথায়? আমাদের যে ধূমকেতু নাইট্রিক অ্যাসিড হতে আমাদের NO2 উৎপন্ন হয়, ওকে, ধোঁয়া হিসেবে। ওকে, সো আমরা যদি এতটুকু বুঝে থাকি, আমরা যদি নেক্সট যাই। ওকে, সো 59 নাম্বার বলতেছে, নিচের কোন যৌগে সমযোজী বন্ধন নেই? ওকে, সো সমযোজী বন্ধনের কথা যদি আমরা বলি, যে CCl4, এটাতে আমরা যদি দেখি এখানে সমযোজী বন্ধন দেখা যায়। ওকে, সো কার্বন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন। তারপর H2O, এখানেও সমযোজী বন্ধন আমরা দেখতে পারি। তারপর এই যে কার্বন ফ্লোরাইড, যে HBr। ওকে, সো এখানে মূলত এটা একটা +1, এটা কি -1। ওকে, সো +1 - 1 সমযোজী বন্ধন না, তাই না? সো এখানে সমযোজী বন্ধন নেই। ওকে, তারপর আম বায়ুমণ্ডলে রেডনের উপস্থিতি কোনটি? বায়ুমণ্ডলে রেডনের উপস্থিতি, সরি, রেডনের উপস্থিতি কোনটি? ওকে, সো রেডনের উপস্থিতি হচ্ছে বায়ুমণ্ডলে রেডন ব্যতীত সবই 1%-এর বেশি পাওয়া যায়। ওকে, সো মানে 1% পাওয়া যায় বা 1%-এর বেশি পাওয়া যায়, তাই এখানে অ্যান্সার হবে কি আমাদের 0%। ওকে, সো রেডন অনেক কম পাওয়া যায়। ওকে, 0.00%। ওকে, 61, কোন যৌগে কেন্দ্রীয় পরমাণুতে সবচেয়ে বেশি ইলেকট্রন বিদ্যমান? ওকে, সো এখানে কেন্দ্রীয় পরমাণুতে সবচেয়ে বেশি ইলেকট্রন বিদ্যমান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সহজ হিসাবে দেখে বোঝা যাচ্ছে IF7। এটা কিন্তু আসলে মানে খুব একটা করাও লাগে না, কারণ কি এখানে আয়োডিন হচ্ছে 7, মানে আয়োডিনের সর্বশেষ জড়িত স্তর ইলেকট্রন হচ্ছে 7, ফ্লোরিন হচ্ছে 7টা, তাই মানে এখানে কিন্তু অনেকগুলা বলতে গেলে। ওকে, প্রায় IF7 হচ্ছে 14টা। ওকে, PCl5 হচ্ছে 10টা, কারণ 5টা 5টা 10টা, 7টা 7টা 14টা, 6টা 6টা 12টা, আর তারপর এটা হচ্ছে কয়টা, 5টা আর 3টা, মোট 8টা। তাহলে সবচেয়ে বেশি কোথায়? IF7-এ। ওকে, সবচেয়ে বেশি কোথায়? IF7-এ। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তারপর 62 নাম্বার, কোনটি বরফের সঠিক সংকেত? ওকে, সো বরফের ক্ষেত্রে আমরা জাস্ট শেষে একটা N লাগাবো। ওকে, শেষে একটা N দিব, H2O, জাস্ট মানে আমরা যেহেতু এখানে অনেকগুলা বরফ মানে পানির কণা থাকে, তাই এখানে H2ON। ওকে, তারপর 63, কোনটি অপধাতু নয়? ওকে, সো অপধাতু নয় হচ্ছে আমাদের, অপধাতু হচ্ছে 6টা। ওকে, অপধাতু হচ্ছে কয়টা? 6টা। যেমন জি আসেন, জি আসেন, শিগগির, মাটিতে
বা পার্টিতে বসেন। সো এভাবে মনে রাখা যায় আসলে। ওকে, সো এভাবে তোমরা মনে রাখতে পারো যে জি আসেন শিগগির পার্টিতে বসেন। এছাড়া আরেকটা আছে। সো 6টা হচ্ছে আমাদের মূলত অপধাতু। এখানে যদি তুমি দেখো ভাইয়া, এখানে যে ফসফরাস কিন্তু তোমরা এখানে পাবা না। ওকে, ফসফরাস কিন্তু আমাদের অপধাতু না। ওকে, সো ওকে, সো এখানে সম্ভবত আচ্ছা, তারপর 64 H N3 হচ্ছে আমাদের যৌগটির নাম কি? ওকে, সো যৌগটির নাম কি আমরা একটু আগে দেখে আসছি, এটা হচ্ছে কি আমাদের হাইড্রোজয়িক অ্যাসিড, এটা হচ্ছে কি আমাদের হাইড্রোজয়িক অ্যাসিড। তারপর 65 বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? সো বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে, আমরা জানি যে প্রথম কথা হচ্ছে সিঙ্গেল বন্ড যখন হয় তখন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হয় একরকম। ওকে, সো এটা সম্ভবত 0.154, দেখে নিও জিনিসটা, মিলিয়ে নিও আর কি। কার্বন কার্বন ডাবল বন্ড যখন থাকে তখন হচ্ছে 0.134, তারপর কার্বন কার্বন ট্রিপল বন্ড যখন হয় তখন হচ্ছে 0.120। প্রত্যেকটা কিন্তু আমাদের ন্যানোমিটার। ওকে, প্রত্যেকটা কি আমাদের ন্যানোমিটার। ওকে, সেগুলোর বন্ধন দৈর্ঘ্যগুলো একটু ইম্পর্টেন্ট। সো এখন বাট ইয়াতে আমাদের যে বেনজিনে যদিও দ্বিবন্ধন থাকে, বাট এটা তো বিশেষ ধরনের দ্বিবন্ধন, তাই না? সো বেনজিনে কিন্তু আমাদের যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, বেনজিনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের যে ডাবল বন্ডের যে বন্ধন দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কত, যে 0.139, এটা 134 না। ওকে, 0.139 ন্যানোমিটার। ওকে, সেটা একটু মনে রাখবো। তাহলে এখানে অ্যান্সার হবে কি আমাদের এ নাম্বার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। ওকে, সো আমাদের নেক্সট, এবার দেখো ভাইয়া 66 নাম্বার। ওকে, সো আমাদের এখানে দেখো ভাইয়া একটা জটিল যৌগ দেওয়া আছে এবং বলতেছে যে কপার NH3 4 সাথে 2+ আয়ন, এটার জ্যামিতিক আকৃতি কিরূপ হবে? ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি এটার যে করতে পারো, যে মানে জ্যামিতিক আকৃতিটা একই দেখাতে পারো, বাট এটা খুব একটা প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমাদের এখানে 4, এখানে সন্নিবেশ সংখ্যা দিয়েই বুঝতে পারি। ওকে, কারণ জটিল যৌগের ক্ষেত্রে আমাদের যে সন্নিবেশ নাম্বার, এটাই হচ্ছে কি আমাদের তার যে সংকরায়ন। ওকে, সো এখানে যেহেতু 4 আছে সেহেতু এর যে সংকরের নাম্বার, এটাই হচ্ছে কি আমাদের সংকরায়ন। এখন 4 হলে জটিল যৌগের 3টা হতে পারে, একটা হতে পারে sp3, আর একটা হতে পারে dsp2, আর একটা হতে পারে sp2d। ওকে, সো এখানে প্রথম কথা হচ্ছে যে জ্যামিতিক চতুস্তরিকের জন্য এখানে sp3 সংকরণের ক্ষেত্রে এখানে হবে না, মানে sp3 সংকরণ হবে না, হয় dsp2 হবে না হয় sp2d হবে। এখন কথা হচ্ছে sp2d হবে না dsp2 হবে। এটার জন্য ভাইয়া এখানে এটা অ্যামোনিয়াকে আমরা অনেক জায়গায় দুর্বল লিগ্যান্ড, অনেক জায়গায় শক্তিশালী লিগ্যান্ড হিসেবে কল্পনা করে, বাট এখানে আমরা যে এটাকে দুর্বল লিগ্যান্ড হিসেবে কল্পনা করলেও এটা কিন্তু অনেক জায়গায় শক্তিশালী লিগ্যান্ড হিসেবে কল্পনা করা হয়, অর্থাৎ এটার সংকরণ কিন্তু DsP2 হয়। ওকে, সো এখন আমি যেটা বলতে চাইতেছি, DsP2 হোক আর sp2d হোক, এটার যে জ্যামিতিক আকৃতি, এটা কিন্তু আমাদের কি হবে, সমতলীয় বর্গাকার। ওকে, সো আমি বলতে চাইতেছি যদি আমাদের 4 হয় sp3 হয় তাহলে হয়তো আমাদের হচ্ছে চতুস্থলকীয়, বাট এটা যেহেতু আমাদের DsP2 বা sp2d এই টাইপের যেহেতু, তাই এখানে এটা কি আমাদের সমতলীয় বর্গাকার হবে। ওকে, সো সমতলীয় বর্গাকার হবে অ্যান্সার। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। সো সো তোমরা চাইলে একটু ব্যাখ্যাটা দেখে নিতে পারো। ওকে, সো দেন 65 নাম্বার, গ্রাফাইট কোন ধরনের ক্যালাস? ওকে, সো গ্রাফাইট হচ্ছে আমাদের হেক্সাগোনাল ক্যালাস। ওকে, এটা হচ্ছে কি আমাদের হেক্সাগোনাল। ওকে, সো গ্রাফাইট মানে অনেকগুলা একসাথে না, মানে হেক্সাগোনাল। ওকে, 68 মস্তিষ্কের টিউমারের স্থান নির্ধারণ করা হয় কোন আইসোটোপ দ্বারা? সো এটা হচ্ছে আমাদের যে রেডিয়াম 226। ওকে, এটা দ্বারা আমরা মস্তিষ্কের টিউমারের স্থান নির্ণয় করি। 69 শ্বেত ফসফরাসকে লোহিত ফসফরাসে পরিণত করতে তাপের পরিমাণ কত? ওকে, সেটা হচ্ছে আমাদের 250 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের তাপের পরিমাণ। ওকে, একটু দেখে রাখবো। 70 নাম্বার, কোন অণুর মেরু আয়নিক প্রকৃতির নয়? ওকে, সো এটা হচ্ছে আয়নিক প্রকৃতির নয়, এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের আয়নিক প্রকৃতির নয়। মানে প্রথম হচ্ছে আয়নিক প্রকৃতি হবে কিভাবে, নাইট্রোজেন তো একটা সমযোজী না। সো হাইড্রোজেন মানে HCl, এটা হচ্ছে আমাদের আয়নিক প্রকৃতির কিছুতে, কারণ হাইড্রোজেন আছে প্লাস আর মাইনাসের তাহলে হচ্ছে কি আয়নিক প্রকৃতির কিছুটা। সো CH3Cl একইভাবে আয়নিক প্রকৃতির হবে। হাইড্রোজেন ফ্লোরাইড একইভাবে আমাদের কি হবে, মানে কিছুটা আয়নিক প্রকৃতি হলেও অন্যভাবে তুমি এটা দেখতে পারো, মানে কারণ সবগুলো তুমি এখানে সমযোজী বন্ধন আছে মিলাতে পারবে না, কারণ নাইট্রোজেন কিন্তু একই প্রকৃতির। ওকে, সো একই প্রকৃতির দুইটি মৌলের মধ্যে তো সমযোজী বন্ধন সাধারণত ঘটে, তাই না? সো এটা তো আয়নিক বন্ধন হবে না, তাই না? ওকে, সো তাহলে এখানে আনসার হবে কি ডি। 71 নাম্বার, পর্যায় সারণীর গ্রুপ 1A তে কয়টি মৌল আছে? ওকে, সো এখানে হচ্ছে আমাদের 7টি মৌল আছে, কারণ মানে আমরা জানি যে IA তে 7টি মৌল থাকে, তাই না? সো এখানে বলার কিছু নেই। 72 নাম্বার, কোনটি হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা বেশি? ওকে, সো হাইড্রোজেন বন্ধন মানে গঠনের প্রবণতা বেশি হচ্ছে হাইড্রোজেনের সাথে ফর্ম যাদের থাকবে তাদের, এটা আমি অনেকবার বলছি অলরেডি। ওকে, সো আর না বলি, এটা হচ্ছে কি NH3 হবে তাহলে। ওকে, যেহেতু নাইট্রোজেন আছে। তারপর হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার
ক্রম কি? সো আমরা পড়ে আসছি যে ক্লোরিনটা আগে থাকবে, বাকিগুলা পরে যাবে। ওকে, সো হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতা। ওকে, সো প্রথমত সেখানে কিন্তু আমাদের যে বলে নাই, কি বলে যে আমাদের যে মানে ইলেকট্রন আসক্তি, ওকে, এটা কিন্তু আমাদের বলেন, এখানে বলছে আমাদের জারণ ক্ষমতা। ওকে, তো জারণ ক্ষমতার ক্ষেত্রে যা আছে নর্মালি তাই থাকবে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবচেয়ে বেশি জারণ ক্ষমতা ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। ওকে, তো জারণ ক্ষমতা তার কার বেশি থাকবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তারপর মিউরেট অফ পটাশে কি পরিমাণ পটাশিয়াম থাকে? এটা হচ্ছে আমাদের 60% পটাশিয়াম থাকে, এটা একটু আমরা মনে রাখবো। মিউরেট অফ পটাশে কি পরিমাণ পটাশিয়াম থাকে? এটা হচ্ছে 60%। তারপর ইপসম সল্ট এর সংকেত কোনটি? ওকে, সো ইপসম আমরা বাকিগুলো কিন্তু বলে আসছে, এটা হচ্ছে কি আমাদের সবুজ ভিট্রিয়ল, এটা হচ্ছে কি আমাদের ব্লু ভিট্রিয়ল বা তুতে, এটা জিঙ্ক সালফেট বা একটু 7H2O। ওকে, এটা ছিল কি জিঙ্ক, যেহেতু এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। ওকে, আর ইপসাম সল্ট হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 7H2O। ওকে, সো দেখছো কাজে লাগছে। ওকে, সো ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 7H2O। তারপর কত তাপমাত্রায় উত্তপ্ত করলে হিরো গ্রাফাইটে পরিণত হয়? এটা একটু আমরা মনে রাখবো, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে হিরো গ্রাফাইটে পরিণত হয়। 77 কাগজের মণ্ড বিবর্ণ করার কাজে ব্যবহৃত হয় কোনটি? ওকে, সো এটা একটু আমরা মনে রাখবো, কাগজের মণ্ড বিবর্ণ করার ক্ষেত্রে, এটা মনে রাখার কিছু না, এটা মানে নর্মাল সোডিয়াম ওসিএল। ওকে, NaOCl। ওকে, এটা হচ্ছে কি আমাদের কাগজের মণ্ডটা বিবর্ণ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, একটু মনে রাখবো। তারপর 78 নম্বর, কোনটি ক্রোমিয়ামের আকরিক নয়? ওকে, সো ক্রোমিয়ামের আকরিক নয় হচ্ছে আমাদেরকে FeCr2O4। সো আমরা যদি ক্রোমিয়ামের আকরিক সময় একটু দেখি, যে ক্রোমাইড যেটা বলতেছে এটা হচ্ছে FeOCr2O3, ক্রোম ওকার হচ্ছে Cr2O3, ট্রোকয়েড বলতেছে লেড Cr2O4। সো এখানে দেখা গেল কিন্তু অনেক আগের কোশ্চেন। ওকে, সো মানে 13-14 দিকে কোশ্চেন, এত আগের কোশ্চেন সাধারণত এই টাইপের কোশ্চেন এখন সাধারণত হয় না। তুমি যারা জানো যে লাস্ট একদিন কোশ্চেন অনেক বেশি সহজ হয়েছে। ওকে, সো ভয় পাওয়া যাবে না, জাস্ট একটু দেখে রাখতে হবে, আর না পারলে খুব একটা মাথায় ব্রেনে চাপ দেওয়ার দরকার নেই। ওকে, সো এটা আসলে মূলত দেখেও কিছুটা বোঝা যায়। ওকে, যাই হোক, সো বি নাম্বারটা হচ্ছে কি আমাদের ক্রোমিয়ামের কোনো আকরিক নয়। ওকে, সো তারপর 79 নম্বর, ব্লিচিং পাউডারের সংকেত কি? আমরা জানি NaOCl, এটা হচ্ছে কি আমাদের ব্লিচিং পাউডারের সংকেত। বি নাম্বার NaOCl, এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডারের সংকেত। ওকে, এটা কিন্তু অনেক বেশি ফেমাস। তারপর 80 নাম্বার, কোন মৌলটি 25 ডিগ্রি কোন মৌলটি 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসীয় অবস্থায় থাকে? ওকে, সো এটা হচ্ছে আমাদের কি ক্লোরিন। এটা একটু মনে রাখতে হবে যে ক্লোরিন আমাদের কি 25 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ রুম টেম্পারেচারে আমাদের কি গ্যাসীয় অবস্থায় থাকে। ওকে, তারপর হচ্ছে আমাদের কি কোন যৌগটি সবচেয়ে বেশি আয়নিক? ওকে, সবচেয়ে বেশি আয়নিক এটা আমরা বোঝার জন্য একইভাবে ফাজানের নীতি ফলো করবো। আমরা এর আগে অনেকবার বলে আসছি, ফাজানের নীতিতে আমরা জানি অ্যানায়নের আকার বড় হয়, ক্যাটায়নের আকার ছোট হয়, অথবা দুইটারই চার্জ বেশি হয়, অথবা অনেকের ডি অরবিটাল থাকে, তাদের কি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, এই জন্য পোলারায়ন বেশি হয়, এই জন্য আয়নিক বৈশিষ্ট্য কম হয়। ওকে, তো এখানে যেহেতু আয়নিক বৈশিষ্ট্য বেশি বলছে, আয়নিক বৈশিষ্ট্য বাড়াতে হলে আমাদেরকে অবশ্যই ক্যাটায়নের আকার উল্টা দিতে হবে, তাহলে ক্যাটায়নের আকার বাড়াতে হবে, অ্যানায়নের আকার তাহলে ছোট হতে হবে। তো এখানে অ্যানায়ন দেখো ভাইয়া, ক্লোরিন সবগুলা সেম আছে। ওকে, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তাহলে ক্যাটায়নের আকার বড় যার, তার নিশ্চয়ই আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে। এখানে ক্যাটায়নের আকার বড় কার? সো সবার নিচে কি আছে? লিনাকে রুবিনা ছেঁচিয়ে ফেলিল, এখানে রুবিডিয়াম বা রুবিডিয়াম, এটা হচ্ছে কি আমাদের সবার নিচে, আমরা জানি রুবিডিয়াম হচ্ছে আমাদের কি সবার নিচে। তারপর 82, কোনটি সঠিক হয় না? ওকে, সো সঠিক হয় না হচ্ছে আমাদের মানে আমরা জানি যে একটা আছে যে ক্লোরিন পরমাণুর আকার বড় হওয়ায় সালফারের চতুর্দিকে 4টির বেশি জায়গা সংকুলান হয় না। এই জন্য আমরা যে SF6 গঠিত হলেও SL6 হয় না। আমরা জানি যে ক্লোরিন এগুলো হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল, কিন্তু ফ্লোরিন তো ক্লোরিন থেকে আকারে কিছুটা ছোট, তাই না? সো আকারে ছোট হওয়ায় তুমি SF6 বানাতে পারবা, SF6 বানাতে পারলেও আকারে কিছুটা বড় হওয়ায় তাপটা অর্থাৎ CSL4 এটা হতে পারবে, বাট কখনো SCl6 এটা হতে পারে না। ওকে, কেন হতে পারে না? কারণ জায়গার সংকলন হয় না। ওকে, সো অর্থাৎ আমাদের 4টার বেশি আমাদের যে ক্লোরিন আছে এগুলো আমরা বসাতে পারি না, কারণ কি ক্লোরিনের আকার বড়। ওকে, সো এটাই বলছে। সো দেন আমরা ডি নাম্বারটা দেখি, ডি নাম্বার অর্থাৎ SCl6 হবে না, বা SCl4 পর্যন্ত হতে পারে। ওকে, SCl2 SCl4 হতে পারে। আর SF6 কেন হওয়া সম্ভব? কারণ ফ্লোরিন আকার কিছুটা ক্লোরিন হতে ছোট। ওকে, সো আমরা যদি একটু এর পরেরটাতে যাই, দেখো ভাইয়া, কোন যৌগটির গলনাঙ্ক সর্বাধিক? একইভাবে আমরা ফাজানের নীতি দ্বারা এটা করতে পারলেও এটা আমরা একটু মুখস্থ রাখবো, কারণ এই যে সিলিকন ডাইঅক্সাইড, এটাকে আমরা সবকিছু ওইভাবে চিন্তা করলে, এভাবে চিন্তা করলে সহজ হয়। ওকে, সো সিলিকন ডাইঅক্সাইড কিন্তু হচ্ছে কি একটা দৈত্যাকার অণু, এটাকে আমরা কি বলি? একটা দৈত্যাকার অণু। সো এটা যেহেতু দৈত্যাকার অণু, সো আমি জানি চারদিকে 4টা থাকে, সো এটা দৈত্যাকার অণু হওয়ায় এটা কি মানে ভাঙতে অনেক বেশি কষ্ট, বা এটার গলনাঙ্ক অনেক বেশি কষ্ট। ওকে,
84 আইওপিক দ্বারা অনুমোদিত 111 নং মৌল হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রনজিয়াম বা রনজেনিয়াম, ওকে রনজেনিয়াম, ওকে বা রনজিয়াম, ওকে এটা হচ্ছে আমাদের 111 নং মৌল। তারপর কাইজেল গুড় কোনটি, ওকে কাইজেল গুড় হচ্ছে আমাদের SiO2 হচ্ছে আমাদের কাইজেল গুড়। এগুলো আগের প্রশ্নগুলো একটু জাস্ট দেখে রাখবা, ওকে কঠিন লাগলে মানে যেগুলো একটু অন্যরকম মনে হয় এগুলো স্কিপ করতে পারো। ওকে 86 ক্ষার ধাতু সমূহের সঠিক ক্রম কোনটি, মানে এটা সহজ। ওকে সো ক্ষার ধাতু সমূহের সঠিক ক্রমের ক্ষেত্রে আমরা জানি যে উপর থেকে নিচে গেলে আমাদের ধাতুর যে সক্রিয়তা আছে এটা তত বৃদ্ধি পায়। ওকে উপর থেকে নিচে গেলে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়। সো দেখো ভাইয়া তাহলে আমাদের হবে এ নাম্বার, কারণ সিজিয়াম সবার নিচে, তার মানে সিজিয়ামের ধাতুর সক্রিয়তা সবচেয়ে বেশি। তারপর রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, নিচেরটাই তো সবচেয়ে বেশি শক্তিশালী হওয়ার কথা নরমালি, কারণ কি সিজিয়ামের মানে ইলেকট্রন অনেক কম আকর্ষণ করে, আর কম আকর্ষণ করলে ক্ষার কখন হয়, যখন মানে আমরা করতে পারি। সো মানে সেজন্য আমাদের কি হবে যে সিজিয়ামটা যেহেতু অনেকগুলো ইলেকট্রন, তাই এখানে কি হবে যে সেটার ধাতু সমূহের আহ যে সক্রিয়তা সেটা সবচেয়ে বেশি সক্রিয় কে হবে, সিজিয়াম হবে, তাই না? সো সিজিয়াম কিন্তু অনেক বেশি সক্রিয়। ওকে সো 87 গ্রাফাইটে কোন ধরনের সংকরণ ঘটে? গ্রাফাইটে ঘটে কি আমাদের sp2 সংকরণ। গ্রাফাইটে ঘটবে কি আমাদের sp2 সংকরণ। ওকে আমরা জানি এবং sp2 সংকরণের কারণে গ্রাফাইট কি করে, বিদ্যুৎ পরিবহন করে। ওকে বিদ্যুৎ পরিবহন করে। ওকে বিদ্যুৎ পরিবহন করে। তারপর 6 স্বনির্ভর সংখ্যা বিশিষ্ট সন্নিবেশ যৌগ কোনটি? সো এখানে মূলত মানে কোনো সংকরণের ম্যাথ করা লাগে না, জাস্ট দেখেই বলে দেওয়া যায় সন্নিবেশ সংখ্যাই হচ্ছে মানে সরি লিগ্যান্ড সংখ্যাই হচ্ছে তার মানে সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড কয়টা আছে? 4টা, তার মানে তার সন্নিবেশ সংখ্যা কত? 4। লিগ্যান্ড কয়টা আছে? এখানেও 4টা আছে, তার মানে সন্নিবেশ সংখ্যা কত? 4। এখানে দেখো লিগ্যান্ড আছে 6টা, তার সন্নিবেশ সংখ্যা কত হবে তাহলে? 6। এখানে লিগ্যান্ড আছে কয়টা? 3টা, তার সন্নিবেশ সংখ্যা কত হবে তাহলে? 3। মনে রাখবো তার সন্নিবেশ সংখ্যা যত, একইভাবে তার যে আছে কি বলে, তার সংকরায়ন আছে, তার সংকরায়ন নাম্বারও কিন্তু তত। ওকে সো সবগুলা রিলেটেড। ওকে সো তাহলে এখানে যেহেতু সন্নিবেশ সংখ্যা চাইছে, আমরা সন্নিবেশ সংখ্যা জাস্ট অ্যান্সার করবো। 6 সন্নিবেশ সংখ্যা আছে বি নাম্বারে। ওকে সো দেন 89 অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে কত ধরনের বন্ধন থাকে? ওকে সো আমরা যদি একটু দেখি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদিও জানি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমরা 3 হাতে, প্রথম কথা হচ্ছে 3টা হাইড্রোজেন দিবা, 3 হাতে 3টা হাইড্রোজেন, প্রথমত NH3 থাকে, তাই না? সেখানে 2টা মুক্ত জল ইলেকট্রন থাকে। এই মুক্ত জল ইলেকট্রন দুইটাকে সোডিয়াম মানে হাইড্রোজেন প্লাস কি করে যে মানে হাইড্রোজেন প্লাসকে এই 2টা মুক্ত জল ইলেকট্রন দিয়ে দেয়। ওকে সো এই জন্য এখানে যেটা হয়েছে এটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে। আর এই যে এগুলা যেগুলো হয়েছে এগুলো হচ্ছে কি আমাদের সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এখন এইটার সাথে আমাদের যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড তার মানে Cl মাইনাস আবার যুক্ত হয়েছে, এখন এই পুরাটা হচ্ছে প্লাস, এই পুরোটা যেটা আছে এটা হচ্ছে কি আমাদের, ওকে বুঝতে পারছি সমস্ত, এই পুরোটা হচ্ছে কি আমাদের প্লাস, এটা হচ্ছে কি আমাদের মাইনাস। এই পুরোটা যদি আমাদের প্লাস আর যদি আমাদের মাইনাস হয়, তো একটা প্লাস আর একটা মাইনাসের মধ্যে যে সম্পর্ক বা যে বন্ধন তাকে আমরা বলতেছি আয়নিক বন্ধন। তার মানে এখানে 3 ধরনের বন্ধনই আমরা দেখতে পাইতেছি, একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী, আরেকটা হচ্ছে সমযোজী, এবং আরেকটা হচ্ছে কি আমাদের আয়নিক বন্ধন। অর্থাৎ এখানে আমাদের 3 ধরনের বন্ধনই আমরা দেখতে পাবো। ওকে সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের সি নাম্বার। ওকে সো হোপফুলি বুঝতে পারছি। 90 নিচের কোন যৌগটি বন্ধন কোণ সবচেয়ে কম? ওকে সো বন্ধন কোণ এখানে যদি তোমরা দেখো যে CH4 এর মধ্যে যে বন্ধন কোণ আমরা জানি, NH3 এর মধ্যে জানি, যেমন CH4 যেহেতু টেট্রাহাইড্রাল হচ্ছে 109.5 ডিগ্রি। ওকে এটা আমরা জানি। এন্ড অ্যামোনিয়া কত, যেহেতু একটা মুক্ত জোড় আছে সেহেতু এখানে 2.5 ডিগ্রি কমে 107 ডিগ্রি হয়ে যাবে, আমরা জানি। H2 এর ক্ষেত্রে যেহেতু 2 জোড়া মুক্ত জোড় আছে, তাই এখানে 2 বার 2.4 কমবে, অর্থাৎ এখানে 104.5 ডিগ্রি হবে। ওকে সো আর BF3 যেহেতু BF3 দেখতে কিরকম, মাঝখানে বোরন, 3 পাশেই, তার মানে এরা 120 ডিগ্রি কোণ করে মূলত থাকে। এরা কত কোণ করে থাকে? 120 ডিগ্রি কোণ করে থাকে। ওকে 120 ডিগ্রি, তার মানে BF3 কত আমাদের 120। তার মানে এখানে তাহলে সবচেয়ে কম কোণটা হলো পানি হচ্ছে সবচেয়ে কম। আমরা মনে রাখবো আমরা যেগুলার পড়ি তাদের মধ্যে আমাদের যে H2S, ওকে হাইড্রোজেন সালফেট যেটা আছে এটার মূলত সবচেয়ে কম বন্ধন কোণ থাকে। এই H2S এটার বন্ধন কোণ মূলত আমাদের যে অ্যাপ্রক্সিমেটলি 92 ডিগ্রির কাছাকাছি থাকে। কত থাকে? 92 ডিগ্রির কাছাকাছি। এইটাই কিন্তু আমাদের মানে লাস্ট জিএসটিটা পরীক্ষা আসছিল যে সবচেয়ে কম বন্ধন কোণ কার। মানে মজার ব্যাপার হচ্ছে সেখানে হাইড্রোজেন সালফেটও ছিল, অপশনে ছিল। ওকে পানিও ছিল, হাইড্রোজেন সালফেটও ছিল, তাহলে অ্যান্সার কি হবে? H2S হবে। ওকে পানি থেকেও কম মানে বন্ধন কোণ কার? H2S এর। ওকে সো আর এখানে যেহেতু H2S নাই, তাই এখানে অ্যান্সার কি মানে বাকি তিনটার সাথে কল্পনা করে এখানে হচ্ছে কি পানি। ওকে সবচেয়ে কম বন্ধন কোণ। ওকে সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট আচ্ছা মরিচার রাসায়নিক সংকেত কি? ওকে সো মরিচার রাসায়নিক সংকেত হচ্ছে আমাদের Fe2O3 × XH2O, ওকে বা অনেকে NH2O
লিখে। ওকে, এটা হচ্ছে মরিচার রাসায়নিক সংকেত। 92, কোন যৌগটি পানিতে দ্রবণীয়? ওকে, সো পানিতে দ্রবণীয় অদ্রবণীয় এটা বোঝার জন্য আমরা ফাজানের নীতি অ্যাপ্লাই করবো। ওকে, অনেকবার বলছি। সো ফাজানের নীতিতে এখানে দেখো দেখো ভাইয়া যে ক্যাটায়নের মানে অ্যানায়নের আকার মানে সেম আছে, সরি ক্যাটায়নের আকার সব সেম আছে। সো অ্যানায়নের আকার নিয়ে কল্পনা করবো। অ্যানায়নের আকার কি হতে হবে আমাদের, যেহেতু পানিতে দ্রবণীয় পড়ছে, অ্যানায়নের আকার আমাদের উল্টো হতে হবে। উল্টো হবে মানে কি, আমাদের ছোট হতে হবে। আর অ্যানায়নের আকার এখানে ছোট কোনটা সবচেয়ে, ফ্লোরিন। তার মানে এখানে অ্যান্সার হবে কি আমাদের ফ্লোরিন হবে আমাদের অ্যান্সার। ওকে, 93 নাম্বার, সাধারণ লবণে আয়োডিন হিসেবে মিশ্রিত থাকে কোনটি? আয়োডিন হিসেবে মিশ্রিত থাকে পটাশিয়াম আয়োডিন, মানে পটাশিয়াম আয়োডিন। ওকে, সো কি হিসেবে মিশ্রিত থাকে আয়োডিন। ওকে, 94, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সুস্থিত যৌগের সংখ্যা কয়টা? ওকে, সুস্থিত যৌগের সংখ্যা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমাদের কয়টা, মানে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সুস্থিত যৌগের সংখ্যা মানে জেনন ফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, মানে জেনন ডাইফ্লোরাইড, XCO3, জেনন অক্সিজেন ফ্লোরাইড। ওকে, সো টেট্রাফ্লোরাইড আর কি। সো এগুলো মূলত কয়টা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সুস্থিত যৌগগুলোর হচ্ছে কয়টা, আমাদের 5টা। ওকে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সুস্থিত যৌগ সংখ্যা কয়টা আমাদের 5টা। 95, ক্ষার ধাতু বলা হয় কোন গ্রুপের মৌলসমূহকে? ক্ষার ধাতু বলা হয় আমাদের কি, যে গ্রুপ 1A যেগুলো আছে এগুলোকে আমরা ক্ষার ধাতু বলি, এগুলোকে আমরা কি বলি, ক্ষার ধাতু বলি। আর 2A যেগুলো আছে এগুলো আমরা মৃৎ ক্ষার ধাতু বলি, আমরা জানি। আর 1B কে বলা হয়, আমরা দেখে আসছি, কপার AU, কপার AU, এজি, এগুলো কি আমাদের হচ্ছে কি মুদ্রা ধাতু, এগুলোকে বলা হয় কি মুদ্রা ধাতু, আমরা জানি। 96, নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? ওকে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি আমাদের হিলিয়াম, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস কি হিলিয়াম। ওকে, সো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। 97, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে এটা একটু আমরা মনে রাখবো, আমাদের যে NO2 আছে এই NO2 হচ্ছে আমাদেরকে উৎপন্ন হয়। ওকে, কারণ NO2 উৎপন্ন হয় মূলত। আচ্ছা, যাই হোক, সো লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি হয়, আমাদের NO2 উৎপন্ন হয়, সাথে কিছু পরিমাণ আমাদের অক্সিজেনও কি হবে, উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, 98, ভিট্রিওলের সংকেত কোনটি? ওকে, সো আমরা বলে আসছি যে ব্লু ভিট্রিওল বা কপার সালফেট ইনটু 7H2 হচ্ছে কি আমাদের ব্লু ভিট্রিওল। ওকে, সো তাহলে অ্যান্সার হবে কি আমাদের সি নাম্বার। তারপর 99, কপার NH3 ইনটু 2+ আয়ন, এখানে কপার কি ধরনের সংকরণ ঘটে? ওকে, সো এখানে মূলত ভাইয়া এখানে যে স্ট্রাকচারটা দিছে এখানে মূলত একটু ঝামেলা আছে বা গন্ডগোল আছে। ওকে, সো মানে এটা মানে ইয়ার সাথে ব্যাখ্যা মিলে না কোনোভাবেই। ওকে, সো আমরা যদি একটু বলি যে এটা আমরা মূলত স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড আমরা কল্পনা করি। সো এখানে এই NH3 মূলত একটা স্ট্রং লিগ্যান্ড। ওকে, সো এই যৌগটা NH3 মূলত একটা কি স্ট্রং লিগ্যান্ড, কিছু কিছু জায়গায় উইক লিগ্যান্ডও দেয়া, বাট আমরা স্ট্রং লিগ্যান্ড কল্পনা করব। আর স্ট্রং লিগ্যান্ড হওয়ার কারণেই এদের যে ডি অরবিটালটা সেটাকে সংকোচন করতে পারে। কিরকম সংকোচন আমরা যদি একটু বলি, যে কপার কি এখানে মেটাল না, সো কপার যেহেতু আছে, সো এখন প্রথম কথা হচ্ছে কপার 2+, মানে দুইটা ইলেকট্রন এখানে চলে যাবে। আর অ্যামোনিয়া ইয়া যেহেতু শূন্য, কপার এরিয়া কত 2+ই হবে। ওকে, সো এখন এই যে কপার 2+ যদি বলি, আমরা জানি যে কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, তার মানে কি কপার 29 নাম্বার ছিল, তার মানে কপার হচ্ছে 27। ওকে, সো আমরা যদি আর্গন একটা বলি, আর্গন তারপর 4s তারপর কি 3d। ওকে, সো আর্গনেরটার পর 4s 3d, তাই তো। সো 4s এর ক্ষেত্রে আমরা জানি কি, যদি আমরা বলি 4s2 যদি দিই, এখানে তো হয় 20 আর এখানে হয় কয়টা 7টা। ওকে, তো 7টা যদি আমাদের ডি অরবিটাল হয়, অর্থাৎ 3D-তে যদি আমরা 7টা নেই, 1 2 3 4। ওকে, সো দেন আমরা যদি একটু দেখি, 1 2 3 4 5 6 7। এখন যেহেতু এটা স্ট্রং লিগ্যান্ড, এরা কি করতে পারে যে ডি অরবিটালকে সংকুচিত করতে পারে। এখানে কিন্তু আরো ঘর আছে, এটা হচ্ছে আমাদের 4s, এটা হচ্ছে 3d, এখানে কি থাকবে আবার পি থাকবে আরো। ওকে, পি 3 ঘরের একটা পি থাকবে। ওকে, সো এখন যদি আমরা বলি ডি অরবিটালকে সংকুচিত করতে পারে, সংকুচিত করতে পারলে এটা কি হয়, নিচের ঘরে এসে পড়ে। ওকে, সো আমরা যদি আরো একটা আঁকি, সো এখানে মূলত কি হয়, সংকুচিত যেহেতু করতে পারে 4টা 5টা। ওকে, সো সংকুচিত করতে পারলে আমরা কি করব, যে ইলেকট্রন গুলা যে আছে দিয়ে দিব, এদের তো ছিল আগে। সো এবার কি হবে, একটা আগের ঘরে এসে পড়বে আর এইটাকে কি করে ফেলতে পারবে, সে আগের ঘরে পাঠাই দিতে পারবে। ওকে, সো বাকি তাহলে এখানে ডি অরবিটালের একটা ফাঁকা ডি অরবিটাল তৈরি হয়ে গেল না। ওকে, এবং সাথে কিন্তু আমাদের যে এস আর পি কিন্তু রয়েই গেছে, তাই না, এখানে কিন্তু পি রয়েই গেছে। ওকে, সো এখানে দেখো ভাইয়া ডি তে এখানে NH3 কয়টা দিছি আমরা। ওকে, সো এখানে যদি একটু দেখো ভাইয়া, NH3 এখানে কিন্তু হয়তো বা একটু প্রিন্টিং মিস্টেক বা সামথিং কিছু একটা হয়েছে। NH3 কি হবে এখানে
চাপটা আসবে। ওকে, সো NH3 যদি, কারণ এটা কিভাবে বুঝলাম ভাইয়া, এর আগের পেজে যদি আমরা একটু দেখি যে এখানে এটাতে না, সো আচ্ছা এখানে তো নাই, তোমরা একটু জাস্ট ঠিক করে নিও নিজেরা যে যে NH3 কিন্তু এখানে চাপটা আসছে। ওকে, সো যদি চাপটা আসে, চাপটা যদি আসে, তাহলে এখানে এই যে 1 2, মানে চাপটা মুক্ত জোর চাপটা ঘরে দিব। যদি চাপটা ঘরে দিই তার মানে একটা ডি, একটা এস আর তিনটা পি তে আমরা দিচ্ছি, অর্থাৎ PX PY পি যেটা দিচ্ছি, তার মানে এখানে ডি এস, সরি, তিনটা পিতে না দুইটা পিতে, মানে শেষেরটা তো ফাঁকা থাকবে। চারটা যদি আসে একটা ডি একটা এস আর দুইটা পি, অর্থাৎ SP2, অর্থাৎ DSP2 হবে আমাদের এখানে অ্যান্সার। অর্থাৎ এখানে কি হবে আমাদের DSP2। ওকে, সো হোপফুলি একটু বোঝাতে পারছি তোমরা। ওকে, সো এখানে যা সময় কম, এই জন্য আমি একটু দ্রুত বোঝানোর ট্রাই করতেছি। সো এখানে যদি সংকোচন ঘটতে পারে, এই জন্য আমাদের কি ঘটবে, এখানে DSP2 হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বার। ওকে, সো তোমাদের এখানে ব্যাখ্যাটা দেখার দরকার নেই, এখানে একটু ঝামেলা আছে। ওকে, সো যাই হোক, 100 H2O তরল হয় কোন ধরনের বন্ধনের কারণে? ওকে, সো এটা হবে আমাদের যে এটা তরল হয় আমাদের হাইড্রোজেন বন্ধন বা দুর্বল বন্ধন যেটা আছে, আমাদের যে হাইড্রোজেন বন্ধন আছে, এই কারণে H2O আমাদের তরল হয়। 101 চুনাপাথরের সংকেত কোনটি? ওকে, চুনাপাথরের সংকেত হচ্ছে আমরা আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি আমাদের চুনাপাথরের সংকেত। ওকে, সো এই ছিল আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের কোশ্চেন ব্যাংক সলভ এবং অ্যানালাইসিস এবং ব্যাখ্যা।